সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে ওকে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা দেখতেই পাচ্ছ, ইকোলজি অ্যান্ড ওয়াইল্ড লাইফ। ঠিক আছে, তো আজকে শুধুমাত্র আমরা এসএলএসটি 9-10 এর পোর্শনটা পড়বো। ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো সিলেবাসটা অনেকটা বড়, তাই না? এখানে টোটাল 5টি ইউনিট রয়েছে। এনার্জি ফ্লো থ্রু ইকোসিস্টেম, পপুলেশন ইকোলজি, তারপরে রয়েছে কমিউনিটি ইকোলজি, বায়োডাইভার্সিটি এবং বায়োডাইভার্সিটি কনজারভেশন। ঠিক আছে, তো এই জন্য আজকে আমরা একটাই টপিক রেখেছি, 11-12টা রাখা হয়নি। ঠিক আছে, কারণ দুটো একসাথে থাকলে মানে ডিটেলসে হয়তো আমাদের করানো হচ্ছে না। তো এই জন্য আমি দেখলাম যে যেহেতু এখানে টপিকটা অনেকটা বেশি, ঠিক আছে, 5টি ইউনিট রয়েছে, তো আমরা এই জন্য ডিটেলসে আমরা পড়ে নেবো। ঠিক আছে, কারণ এখানে অনেক কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে আর কি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমাদেরকে এনার্জি ফ্লো সম্বন্ধে পড়তে হবে, বা ইকোসিস্টেমে কিভাবে এনার্জি ফ্লো হয়, মানে শক্তি কিভাবে প্রবাহিত হয়। তারপরে দেখতে পাচ্ছ পপুলেশন ইকোলজি। তোমরা জানো যে পপুলেশন ইকোলজিতে আমাদের পপুলেশনের প্রপার্টিস পড়তে হবে এবং গ্রোথ ফর্মস যেগুলো রয়েছে, তো সেই এক্সপোনেনশিয়াল বা লজিস্টিক গ্রোথ কার্ভ, সেগুলো সম্বন্ধে আমাদেরকে ডিসকাস করতে হবে। তারপর কমিউনিটি ইকোলজিতে দেখতে পাচ্ছ নিশ, তার কনসেপ্ট পড়তে হবে, রিসোর্স পার্টিশনিং এবং তার সাথে স্পিসিস ডাইভার্সিটির কি সম্পর্ক রয়েছে। আর বায়োডাইভার্সিটিতে তোমরা সবাই জানো যে এক্সিটু এবং ইনসিটু কনজারভেশন, এই দুটো টাইপস আমাদেরকে পড়তে হবে। কনজারভেশনে এখানে রয়েছে দেখো যে ন্যাশনাল পার্ক, সেঞ্চুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই সঙ্গে রয়েছে দেখো কনজারভেশন অফ টাইগার। এই হচ্ছে আমাদের সামনে সিলেবাস। ওকে, চলো, তো আপাতত হচ্ছে কি প্রায় 96 জন করেছে, আস্তে আস্তে বাড়ছে আর কি। ঠিক আছে, বাড়ুক, তাহলে আমরা সময় নষ্ট করব না। ঠিক আছে, অলরেডি 5 মিনিট কমপ্লিট হয়ে গেল, তাই না? তো আমরা শুরু করে দিচ্ছি তাহলে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা শুরু করছি, দেখো সবাই তাহলে শুনতে পাচ্ছ? ঠিক আছে, কারোর কিছু সমস্যা নেই? ভয়েস ক্লিয়ার? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো ঠিক আছে, চলো তাহলে প্রথমে যেটা আমরা পড়বো, ঠিক আছে, সবাই টাইমে জয়েন করা যাবে। ঠিক আছে, কারণ টাইমে না জয়েন করলে কিন্তু ক্লাসটা প্রথমে দিক থেকে শুরু না করলে মাঝখান থেকে জয়েন করলে বোঝা যায় না, তাই না? তো সেক্ষেত্রে যখন ক্লাস করবে তোমরা চেষ্টা করবে, দেখো আমাদের তো ফিক্সড টাইম, তাই তো? খুব রেয়ার কেসে আমরা টাইমটাকে এপাশ এপাশ করি, নাইলে আমাদের প্রত্যেক দিনের ক্লাস কিন্তু সেই 9:30 থেকেই শুরু হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে একদম পুরো প্রথম থেকেই ক্লাসটাতে জয়েন করে যাওয়ার। ঠিক আছে, তাতে দেখবে তোমাদেরই সুবিধা। চলো, তো এখানে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে দেখো বাস্তুতন্ত্রের শক্তির কিভাবে প্রভাব হয়। ঠিক আছে, অর্থাৎ এনার্জি ফ্লো থ্রু ইকোসিস্টেম। তো প্রথম কথা হচ্ছে কি, দেখো একটা বাস্তুতন্ত্রের শক্তি যে প্রবাহ, তাই না? তো সেটা জানতে গেলে তোমরা জানো যে একটি বাস্তুতন্ত্রে আমরা প্রডিউসার বা উৎপাদক দেখতে পাই। প্রডিউসার 1 নম্বর। 2 নম্বর কে থাকবে না, 2 নম্বর থাকবে কনজিউমার। আর 3 নম্বর থাকবে কে, ডিকম্পোজার। তো এই যে দেখতে পাচ্ছ যারা প্রডিউসার, এরাই হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি সানলাইটকে ইউটিলাইজ করে, এরাই হচ্ছে কি তোমার খাদ্য তৈরি করে। এবারে সেই খাদ্য সম্পর্কের মাধ্যমে একটি পুষ্টি স্তর থেকে অন্য একটা পুষ্টি স্তরে ধাপে ধাপে প্রবাহ ঘটে। তাহলে আমরা এটাও সবাই জানি যে এই প্রডিউসার খাবার তৈরি করলেও মূল শক্তির উৎসকে সূর্য, তাই না? তাহলে সান বা সূর্য থেকে তোমরা জানো ফটন কণা অ্যাবজর্ব করে কে না, প্রডিউসার, কারণ তাদের মধ্যে ক্লোরোফিল থাকে। তো এই জন্য প্রডিউসার যখন খাবার তৈরি করছে, ঠিক আছে, তারপর কি হয় না, খাদ্য সম্পর্কের মাধ্যমে পুষ্টি স্তরে শক্তির স্থানান্তরণ ঘটে। তো সেখানেই আমরা এখানে দেখছি, দেখো যে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একটি মৌলিক প্রক্রিয়া, যেখানে জীবের খাদ্য গ্রহণ, শ্বসন, রূপান্তর এবং ক্ষয়পূরণের মাধ্যমে কিন্তু ঘটে থাকে। আর সূর্যের শক্তি যেটা প্রাথমিক উৎস এবং যেটা প্রডিউসার দ্বারা শোষিত হয়ে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে প্রবাহিত হয়। ঠিক আছে, মানে এমন হয়ে যায় না যে প্রডিউসার খাবারটাকে তৈরি করার পরে তার মধ্যেই স্টোর হয়ে যায়, তাহলে সেটা খাদ্য শৃঙ্খলে খাদ্য সম্পর্কের মাধ্যমে প্রডিউসার থেকে প্রাথমিক যে তোমার হচ্ছে কি কনজিউমার বা সেকেন্ডারি কনজিউমার, টারসিয়ারি কনজিউমার, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে করে শক্তি স্থানান্তরণ ঘটে। এবারে দেখো শক্তির উৎস যদি আমরা দেখি, তাহলে তোমরা এখানেই বুঝতে পারলে যে সূর্য হচ্ছে দেখো আলটিমেট শক্তির উৎস। ঠিক আছে, অর্থাৎ বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎসকে সূর্য। এবারে সেই সূর্যরশ্মি যেটা আমাদের ফটন কণা হিসাবে আমাদের ভূপৃষ্ঠে আসছে,
তো তার মাত্র দেখতে পাচ্ছ যে 1 to 2% হচ্ছে কি সরাসরি কিন্তু সেটা ফটোসিনথেসিসে ব্যবহার হয়। বুঝতে পেরেছো, মানে খুবই কম পরিমাণ, বাকি সমস্ত কিন্তু হচ্ছে কি বলতে পারো যে সেগুলো ইউটিলাইজ হচ্ছে না। তাহলে সূর্য থেকে আগত হচ্ছে কি খুব মিনিমাম অ্যামাউন্টের মানে তোমার হচ্ছে ফটন কণা, যেটা আমাদের যারা প্রডিউসার রয়েছে তারা কিন্তু ফটোসিনথেসিসে ব্যবহার করে। এবারে এই ফটোসিনথেসিসের মাধ্যমে যে খাদ্য তৈরি হয়, ঠিক আছে, তো সেই খাদ্য কি হয় না দেখো ট্রপিক লেভেলে, ঠিক আছে, অর্থাৎ পুষ্টি স্তরে আমরা দেখতে পাবো তার প্রবাহ ঘটে, ঠিক আছে, অর্থাৎ খাদ্য খাদ্য সম্পর্কের মাধ্যমে সেই শক্তি প্রবাহিত হয়। এবারে এই যে ট্রপিক লেভেল আমরা বললাম, ঠিক আছে, ট্রপিক লেভেল হচ্ছে কি দেখো শক্তি প্রবাহ খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের মাধ্যমে ট্রপিক স্তর অনুযায়ী ঘটে। তোমরা জানো যে ফুড চেন আর ফুড অয়েল, ফুড চেন কি জিনিস না, একটা যদি আমরা ট্রপিক লেভেলের আমরা যদি দেখি, যেমন ধরো প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, টপ কনজিউমার বা ডিকম্পোজার, এদেরকে আমরা হচ্ছে কি প্রত্যেককে কি বলবো একটা করে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর। তাহলে সেখানে তোমরা জানো যে এই উৎপাদক থেকে শুরু করে একদম পুরো ডিকম্পোজার পর্যন্ত খাদ্য শক্তি যখন যাচ্ছে, তো সেটা একটা শৃঙ্খলাকারে আমরা দেখতে পাচ্ছি, তো সেটাকে বলা হচ্ছে ফুড চেন, ঠিক আছে, বা খাদ্য শৃঙ্খল। এবারে এইরকম একটা পুষ্টি স্তরে বা একটা ইকোসিস্টেমে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে তারা কি তৈরি করে না ফুড মানে তোমার হচ্ছে খাদ্য জাল বা ফুড ওয়েব তৈরি করে, ঠিক আছে। তো তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে তাহলে উৎপাদককে আমরা কি বলছি না প্রডিউসার, প্রাথমিক যে খাদক তাকে আমরা বলি প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি যে খাদক যেটাকে আমরা বলি সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, টপ কনজিউমার এবং হচ্ছে তোমার ডিকম্পোজার। এইভাবে কি হয় না পুষ্টি স্তরে খাদ্যগুলো মানে খাদ্য শক্তি হচ্ছে স্থানান্তরণ ঘটে। তো এখানে দেখো ফর এক্সাম্পল তোমরা সবাই জানো যদিও, তো এখানে সবুজ উদ্ভিদ যারা তারা কিন্তু প্রডিউসার হিসেবে কাজ করে। প্রাইমারি কনজিউমার মানে তাদেরকেই বলবো যারা প্রডিউসারকে ইউটিলাইজ করে, যেমন তৃণভোজী, ঠিক আছে, যেমন গরু ছাগল, ঠিক আছে, হরিণ। আর সেকেন্ডারি কনজিউমার যারা মূলত হচ্ছে কি দেখো মাংসাশী, অর্থাৎ যারা প্রাইমারি কনজিউমারকে ইনটেক করে বা খাদ্য হিসেবে ব্যবহার করে, যেমন ব্যাং, ছোট সাপ, এগুলো। প্রীতম তুমি একটু বাবা লেফট করে আবার জয়েন করে যাও, তুমি লেফট করে জয়েন করে যাও, ঠিক আছে, বাকিরা সবাই দেখতে পাচ্ছে, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দেখো। আর টারশিয়ারি কনজিউমার যারা হচ্ছে কি এই সেকেন্ডারি কনজিউমারকে খাদ্য হিসেবে ব্যবহার করে, ঠিক আছে। তো দেখো এখানে সাপ, শিকারী প্রাণী, ঠিক আছে, তারপর টপ কনজিউমার যেমন হচ্ছে বাঘ, মানুষ, ঠিক আছে, এদেরকে বলা হয় টপ কনজিউমার। আর শেষে থাকবে কি না ডিকম্পোজার, যারা প্রডিউসার বা প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, ঠিক আছে, কিংবা টপ কনজিউমার যখন মারা যাচ্ছে তাদেরকে হচ্ছে ডিকম্পোজ করছে কি না কারা না এই ডিকম্পোজার, ঠিক আছে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে কি তাদেরকে ডিকম্পোজ করছে। চলো এবার হচ্ছে কি দেখো শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, ঠিক আছে, শক্তি প্রবাহ বা এই যে এনার্জি ফ্লো ঘটে, তো তার আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাই। তো প্রথম যেটা হচ্ছে কি খুব ইউনিক বৈশিষ্ট্য, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দেখো যে শক্তি প্রবাহ বা ফুড এই যে তোমার এনার্জি ফ্লো, এটা কিন্তু ইউনি ডাইরেকশনাল, অর্থাৎ একমুখী, ঠিক আছে। আমি যে একটু আগে বলছিলাম যে প্রডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, মানে প্রডিউসার থেকে যাবে শক্তি হচ্ছে কি প্রাইমারি কনজিউমার, প্রাইমারি থেকে সেকেন্ডারি কনজিউমার, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, ঠিক আছে, টারশিয়ারি থেকে টপ কনজিউমার, মানে এইভাবেই হচ্ছে কি শক্তিটা স্থানান্তরণ ঘটবে, মানে এমন নয় যে বিপরীত ক্রমেও প্রযোজ্য, সেরকম হবে না। তাহলে দেখতে পাচ্ছ যে সূর্য থেকে প্রডিউসারে যাচ্ছে, প্রডিউসার থেকে তোমার হচ্ছে কি কনজিউমারে যাচ্ছে, কনজিউমার থেকে দেখো ডিকম্পোজারে যাচ্ছে। তাহলে এইভাবে ইউনি ডাইরেকশনাল মেথডে আমাদের এনার্জি ফ্লো আমরা দেখতে পাই, ঠিক আছে। চলো নেক্সট দেখো বলছে অপচয়শীল অর্থাৎ ডিগ্রেডেবল, অর্থাৎ প্রতিটি স্তরে কিছু শক্তি কিন্তু তাপ শক্তি রূপে অপচয় হয়, মানে এমন নয়। তোমরা জানো যে প্রডিউসার যে পরিমাণ খাবার তৈরি করে সেটাকে আমরা জিপিপি বলি, তাই না, টোটাল। তাহলে জিপিপি বলে হচ্ছে কি মানে গ্রোস প্রাইমারি প্রোডাক্ট, তাহলে এটাই কিন্তু হচ্ছে কি তোমার টোটালটাই কনজিউমারে যায় না। তো কিছুটা হচ্ছে শক্তি কিন্তু তার নিজস্ব কাজে ব্যবহার হয়, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাই না। তো মানে এমন নয় যে পুরো শক্তিটাই হচ্ছে কি তোমার পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তর ঘটে যাবে, তাহলে কিছুটা শক্তি কিন্তু তাপ শক্তি রূপে অপচয় হয় বা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই যে শক্তির স্থানান্তরণ, ঠিক আছে, এটা লিন্ডেম্যান বলে একজন মানে ইকোলজিস্ট, তিনি 1942-তে তার একটা সূত্র ডিসকভার করলেন, সেটাকে আমরা কি বলি না লিন্ডেম্যান 10% ল অফ লিন্ডেম্যান, ঠিক আছে, 10% ল। তো তিনি বললেন যে প্রত্যেকটা স্তরে মাত্র 10% শক্তি পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরণ ঘটে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো প্রাইমারি মানে ধরো প্রডিউসারের ক্ষেত্রে ধরো তোমার হচ্ছে 1000 কিলো ক্যালোরি শক্তি ধরো সে গ্রহণ করছে, তাহলে পরবর্তীতে যাবে কত 10% মানে করলে কত হবে 100 কিলো ক্যালোরি। তারপরে যাবে কত, পরে পুষ্টি স্তরে যাবে হচ্ছে কি 10 কিলো ক্যালোরি, তারপরে এটা যাবে কত 1 কিলো ক্যালোরি, মানে এইভাবেই যতগুলো পুষ্টি স্তর থাকবে এইভাবেই 10% হিসাবে তোমার হচ্ছে স্থানান্তরণ হবে। তাহলে বাকি 90%টা কোথায় গেল না 90%টা হচ্ছে কি আমরা আর হিসাবে প্রকাশ করবো, অর্থাৎ মানে কিছুটা শক্তি হচ্ছে কি তোমার তাপ শক্তি হিসাবে অপচয় হচ্ছে, কিছুটা তাদের মেটাবলিক কাজে হচ্ছে ইউটিলাইজ হচ্ছে, তাই না। তো সেই জন্য হচ্ছে 90% কিন্তু ইউটিলাইজেশন হয়ে যায়, বাকি 10% যেটা পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরণ ঘটে। সম্পূর্ণ রূপান্তর সম্ভব নয়, অর্থাৎ বলছে প্রযোজকদের গৃহীত শক্তির পুরোটাই কিন্তু রূপান্তরিত হয় না, ঠিক আছে,
যেটা তোমরা জানো এই জিপিপি থেকে আর পরে বাদ গেলে যেটা পড়ে থাকবে সেটা যে এনপিপি। এই এনপিপিটাই হচ্ছে কি তোমার পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরণ ঘটবে। ঠিক আছে, আরেকজন একটা ভালো কথা বলেছে যে এই যে এনার্জি ফ্লো এটা কিন্তু হচ্ছে কি থার্মোডাইনামিক্সের যে সূত্র, ঠিক আছে, তো সেই সূত্র হচ্ছে কি মেনে কিন্তু কাজ করে। ঠিক আছে, এটাও কিন্তু হচ্ছে কি এখানে মেনশন নেই, মনে রাখবে যে থার্মোডাইনামিক্সের যে সূত্র রয়েছে সেগুলো কিন্তু এখানেও আমরা এনার্জি ফ্লোর ক্ষেত্রেও আমরা কাজ করতে দেখতে পাই। চলো এবার দেখো, তাহলে বুঝতে পারছো তো তোমরা সবাই, যারা আপাতত এখনো পর্যন্ত যারা ক্লাসে জয়েন করেছো, তো তোমরা বুঝতে পারছো তো, বোঝা যাচ্ছে তো? দেখো আজকে কনসেপচুয়াল অনেক কিছু জানার রয়েছে, তো এই জন্য আমি শুধুমাত্র আজকে এসএলএসটি 9-10টাকেই গুরুত্ব দিয়ে পড়াবো আর কি। ঠিক আছে, কারণ একই সঙ্গে দুটো ক্লাস যদি হচ্ছে কি মার্চ করা হয় তাহলে সেক্ষেত্রে কিছু কনসেপ্ট কিন্তু হচ্ছে কি তোমাদেরকে হালকাভাবে বলে আমি বেরিয়ে যাই, তো সেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো যেহেতু আমাদের হাতে টাইম আছে, ঠিক আছে, হাতে যেহেতু সময় আছে, ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি আমি ভাবলাম যে এক একটা করে হচ্ছে কি করাটা উপকারী আর কি। কারণ এখানে হচ্ছে কি তোমার 9, 10 এবং 11, 12-এর সিলেবাসের মধ্যে হচ্ছে কি অনেকটাই হচ্ছে ডিফারেন্স রয়েছে, যেগুলোতে অনেকটা কমন থাকে সেখানে আমি 9, 10 এবং 11, 12 দুটোকে একসাথে মার্চ করিয়ে দিই। ঠিক আছে, চলো এবার দেখো এবার হচ্ছে কি দেখো এখানে বলছে দেখো শক্তির প্রবাহের প্রকারভেদ। ঠিক আছে, তো শক্তি যে প্রবাহ ঘটে তার যদি আমরা প্রকারভেদ দেখি, এখানে হচ্ছে কি দেখো দুটি প্রকারভেদের কথা উল্লেখ আছে। একটা দেখতে পাচ্ছ যে লিনিয়ার এনার্জি ফ্লো, ঠিক আছে, সরলরৈখিক ভাবে হচ্ছে কি এনার্জি ফ্লো হতে পারে, কিংবা একটা হতে পারে দেখো সাইক্লিক অর ফিডব্যাক ফ্লো। ঠিক আছে, তাহলে লিনিয়ার ভাবে সুশোভন বলছে তার নাকি সাউন্ডের প্রবলেম হচ্ছে, বাকিদেরও কি হচ্ছে একটু কমেন্টে জানাবো। মূলত জন্ম ও অভিবাসন গ্রেটার দেন হচ্ছে মৃত্যু ও নির্গমন, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে পপুলেশন গ্রোথ। ঠিক আছে, পপুলেশন গ্রোথকে যদি আমরা এটাকে যদি ধরি তাহলে কি হবে, ধরো গ্রোথটাকে আমরা আর যদি ধরি তাহলে এখানে কি হচ্ছে দেখো জন্ম মানে যেটা বি প্লাস হচ্ছে কি দেখো অভিবাসন মানে হচ্ছে কি হবে ইমিগ্রেশন প্লাস হচ্ছে মাইনাস যদি আমরা করি তাহলে কি হবে দেখো মৃত্যু মানে ধরো কি হবে না ডি ধরো প্রকাশ করলাম আমি, প্লাস হচ্ছে কি তোমার মাইগ্রেশন। ঠিক আছে, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছ যে জন্ম এবং মানে ইমিগ্রেশনের মাধ্যমে অভিবাসনের মাধ্যমে সংখ্যা বাড়ছে, আর যেটা হচ্ছে কি তোমার মৃত্যু কিংবা মাইগ্রেশন মানে হচ্ছে অন্য কোথাও চলে যাচ্ছে, তাহলে সেটাকে যদি আমরা মাইনাস করে দিই আলটিমেট তাহলে আমরা পেয়ে যাবো কি পপুলেশন গ্রোথ। ঠিক আছে, তাহলে এটা কি হয় না যদি হচ্ছে পপুলেশন গ্রোথটা যদি বাড়ে তাহলে অবভিয়াসলি কি হবে না বি প্লাস আই গ্রেটার দেন হচ্ছে কি তোমার ডি প্লাস হচ্ছে এম। যদি এটা যদি হয় তাহলে বুঝবে যে পপুলেশনটা ইনক্রিজ করছে, আর যদি উল্টো হয়ে যায় তাহলে পপুলেশন কমবে। কি বললাম মূলত বুঝতে পারলে তো? তাহলে এটা মানে হচ্ছে কি গ্রোথটা বাড়বে, গ্রোথ হচ্ছে কি তোমার বাড়বে। ঠিক আছে, চলো এবার বলছে দেখো এজ ডিস্ট্রিবিউশন, ভালো করে শোনো। তো একটি পপুলেশনে আমরা তিন ধরনের হচ্ছে কি তোমার এজ ডিস্ট্রিবিউশন আমরা দেখতে পাই। কি না একটা প্রি রিপ্রোডাক্টিভ, এটা দেখো রিপ্রোডাক্টিভ, একটা পোস্ট রিপ্রোডাক্টিভ। তো প্রি রিপ্রোডাক্টিভ মানে তোমরা বুঝতেই পারছো, ধরো আমরা হিউম্যান পপুলেশন যদি দেখি তাহলে 1 থেকে তুমি ধরে নিতে পারো যে 18 বা তোমার হচ্ছে কি এরকম বয়স সীমার মধ্যে, এটাকে আমরা বলবো প্রি রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভ মানে হচ্ছে 18 থেকে ধরো হচ্ছে 50 ধরলাম, আর 50-এর বেশি হয়ে গেলে তখন কি হয়ে যাবে সেটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। ঠিক আছে, তাহলে এই তিন প্রকারের আমরা কি দেখতে পাচ্ছি না এজ ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা মানে একটু হচ্ছে কি যদি ভালো করে যদি আমরা এটাকে ইলাবোরেট করি, তোমরা জানো যে এই ক্ষেত্রে তিন ধরনের কন্ডিশন হতে পারে। একটা হতে পারে কোনো একটা পপুলেশনে যে এই প্রি রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ। কি বলা বুঝতে পারে? তাহলে যদি কোনো একটা পপুলেশনের যে প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি কার থেকে না তোমার রিপ্রোডাক্টিভের থেকে। আবার দেখতে পাচ্ছ যে আচ্ছা ইমিগ্রেশন মানে ধরো এই যে আমাদের কোর্স চলছে, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে কি তোমরা প্রাইম কোর্সের মেম্বার, ঠিক আছে, তাহলে ইমিগ্রেশন মানে হচ্ছে কি বাইরে কোনো একটা ইনস্টিটিউট থেকে এসে যদি আমাদের এখানে জয়েন করে তখন তাকে বলা হচ্ছে ইমিগ্রেশন। ঠিক আছে, আর মাইগ্রেশন মানে কি যখন হচ্ছে কি আমাদের কোর্সটাকে ছেড়ে অন্য কোনো কোর্সে গিয়ে সে জয়েন করে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি মাইগ্রেশন। বুঝতে পেরেছো? বোঝা গেল? ইমিগ্রেশন করা মানে সে এসে আমাদের কান্ট্রিতে জয়েন করলো, আবার দেখা গেল যে এখানে সে পড়াশোনা করে চাকরি পেয়ে সে বাইরে চলে গেলো, মাইগ্রেট করে গেল। দেখো আমি যেটা বলছি ভালো করে শোনো, তাহলে প্রি রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন হচ্ছে রিপ্রোডাক্টিভ যদি হয়, গ্রেটার দেন হচ্ছে যদি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ হয়, তাহলে এর যে তোমার স্ট্রাকচারটা আমরা কেমন দেখতে পাবো না এর স্ট্রাকচারটা তোমার হয়ে যাবে দেখো ট্রায়াঙ্গেল শেপেড হয়ে যাবে, ট্রায়াঙ্গুলার শেপেড। ঠিক আছে, তাহলে কেন ট্রায়াঙ্গুলার শেপেড না দেখতেই পাচ্ছ যে নিচে থাকবে কি, নিচে থাকবে প্রি রিপ্রোডাক্টিভ, তারপরে থাকবে হচ্ছে রিপ্রোডাক্টিভ, তারপর হয়ে যাবে কি পোস্ট রিপ্রোডাক্টিভ। ঠিক আছে, তাহলে ভাবো তাহলে এটা এই কন্ডিশন যদি হয়, প্রথম যদি হচ্ছে কন্ডিশনটা হয় তাহলে এটা কি হয়ে যাবে বলো দেখি না এটা হয়ে যাবে ইনক্রিজিং পপুলেশন, ইনক্রিজড হয়ে যাবে, ইনক্রিজিং পপুলেশন মানে বর্ধনশীল যেটাকে আমরা বলি পপুলেশন। ঠিক আছে, বর্ধনশীল মানে এটা হচ্ছে তোমার পজিটিভ গ্রোথ আমরা দেখতে পাবো, পজিটিভ গ্রোথ। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি আমরা দেখি এটা যেমন হচ্ছে ধরো যারা ডেভেলপিং কান্ট্রি যেমন ধরো আমাদের ইন্ডিয়া, ঠিক আছে, চাইনা, ঠিক আছে,
চাইনা, এই সমস্ত কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি কি না প্রি রিপ্রোডাক্টিভ মানে বাচ্চা কাচ্চার সংখ্যা বেশি, কার তুলনায়? রিপ্রোডাক্টিভের তুলনায়। বয়স্করা এখানে কম রয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ এই পপুলেশনটাকে আমরা কি বলবো না ট্রায়াঙ্গুলার শেপেড হয়, ইনক্রিজিং পপুলেশন এবং পজিটিভ গ্রোথ আমরা দেখতে পাবো। চলো 2 নম্বর কন্ডিশন এমন হতে পারে, 2 নম্বর কন্ডিশন এমন হতে পারে যে দেখা গেল কি যে এই প্রি রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু হচ্ছে তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ, এমন হতে পারে। তো এটার ক্ষেত্রে কি হবে বলে দেখি। তাহলে যদি এই তিনটে সংখ্যা যদি ইকুয়ালি যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হচ্ছে তোমার স্টেবল পপুলেশন হয়ে যাবে, স্টেবল, ঠিক আছে, স্টেবল পপুলেশন হয়ে যাবে। এটা কোথায় দেখা যায়? এটা আমরা উদাহরণ দেখতে পাবো ধরো ইউএসএ, ঠিক আছে, আমেরিকা। তো সেক্ষেত্রে কেন না সেখানে দেখতে পাবে যে সেখানে এই তারা কি করে পপুলেশন কন্ট্রোল তারা করে রেখেছে, ঠিক আছে। তারা এমন নয় যে একটা ফ্যামিলিতে বা একটা হচ্ছে তোমার মানে তোমার দেখতে পাবে না যে একটা ফ্যামিলিতে ধরো 7 জন বাচ্চা বা তার হচ্ছে কি তোমার 8 জন বাচ্চা, এরকম হয় না। তারা দেখবে একটা দুটো করে হচ্ছে তারা বেবি নেয়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয় না তাদের এই যে এবং তাদের যে পোস্ট রিপ্রোডাক্টিভ কন্ডিশনে অর্থাৎ যখন তারা হচ্ছে বয়স্ক মানুষদের মৃত্যু হারটাও কিন্তু খুব বেশি খারাপ নয়, ঠিক আছে। তারা হেলথ ফেসিলিটিস ভালো, ঠিক আছে, এডুকেশন সিস্টেম ভালো, ঠিক আছে। তো সমস্ত যে সুযোগ সুবিধাগুলো ভালো থাকার কারণে আমরা দেখতে পাবো যে প্রি রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু পোস্ট রিপ্রোডাক্টিভ। তো এটা স্টেবল হয়ে যাবে। আর এটাকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে এটা কেমন দেখায়? বেল শেপেড না আর্ম শেপেড কেমন হবে? এটা কেমন দেখতে হয়? এটাকে যদি আমরা একদম তাহলে কি হবে না বেল শেপেড হবে, ঘণ্টাকৃতি, ঠিক আছে, বেল শেপেড বা ঘণ্টাকে যেমন দেখতে হয়, ঠিক আছে, সেরকম হবে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে যখন ঘন্টা দেখতে হয় এই ঘন্টার মতন দেখতে হবে। তাহলে এখানে কেমন হবে না দেখো তিনটের যদি রেশিও যদি আমরা করি, এটা ধরো প্রি রিপ্রোডাক্টিভ, এটা রিপ্রোডাক্টিভ, এটা ধরো পোস্ট রিপ্রোডাক্টিভ। তাহলে দেখতে পাচ্ছ তিনটে রেশিও কাছাকাছি একই হচ্ছে। তাহলে তখন তাকে আমরা কি বলবো না স্টেবল পপুলেশন। ওকে। আর 3 নম্বর কন্ডিশনে আমরা কি দেখতে পাবো? দেখো 3 নম্বর কন্ডিশনে হয় যে তোমার হচ্ছে কি এই পোস্ট রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন হচ্ছে তোমার প্রি রিপ্রোডাক্টিভ। তাহলে কি হবে বলো দেখি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এটা হয়ে যাবে কি নেগেটিভ গ্রোথ, ঠিক আছে, এটা হয়ে যাবে কি নেগেটিভ গ্রোথ। ওকে। অর্থাৎ এটা হচ্ছে তোমার কি হয়ে যাবে নেগেটিভ গ্রোথ। এবং এটা হয়ে যাবে কি আর্ম শেপেড মানে কি উল্টানো কলসির মতন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি ঠিক এইভাবে আমরা দেখতে পাবো। ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি দেখো এইটা হয়ে যাবে কি প্রি রিপ্রোডাক্টিভ, এটা হয়ে যাবে রিপ্রোডাক্টিভ, এটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। দেখো পোস্ট রিপ্রোডাক্টিভ সংখ্যা বেশি। তো এটা আমরা কোন কান্ট্রিতে দেখতে পাবো? এটা দেখতে পাবো আমরা জাপানের ক্ষেত্রে, ঠিক আছে, জাপানের ক্ষেত্রে। কেন না তাদের দেখবে যারা বয়স্ক বৃদ্ধ তাদের দেখবে ডেথ রেটটা খুবই কম, মানে তাদের আয়ুষ্কালটা খুব বেশি, লাইফ স্প্যানটা খুব বেশি। ফলে আরেকটা কারণ হচ্ছে কি তাদের ক্ষেত্রে টেকনোলজিটা এতটা বেশি অ্যাডভান্সড, তো তারা হচ্ছে কি ওই সংসার ধর্ম পালন করছে না, মানে বাচ্চা কাচ্চা খুব নিচ্ছে না তারা, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওদের গভর্নমেন্ট হচ্ছে কি বিভিন্ন প্রকল্প তারা চালু করেছে যাতে বিয়ে করে আর কি, ঠিক আছে, যাতে তারা সংসার করে বিয়ে করে। কারণ না হলে কি হবে বলে দেখি না ওই পপুলেশনটা আস্তে আস্তে করে সংখ্যা কমলে কি হবে আস্তে আস্তে করে সেই ধ্বংস হয়ে যাবে, তাদের পপুলেশনটাই ধ্বংস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই কি না সেখানে নেগেটিভ গ্রোথ বা আনশেপেড বা উল্টানো কলসির মতন হচ্ছে গঠন। এবং এখানে কি দেখতে পাচ্ছ জাপান হচ্ছে কি তার উদাহরণ। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 3 ধরনের যে ভাগ বললাম একটা পপুলেশনের ক্ষেত্রে 3টি মানে এজ গ্রুপের মানুষ থাকে, একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ এবং পোস্ট রিপ্রোডাক্টিভ। তার উপর ভিত্তি করে আমরা 3টি ভাগে দেখলাম, একটা দেখো ট্রায়াঙ্গুলার শেপেড, একটা হচ্ছে তোমার বেল শেপেড, একটা হচ্ছে তোমার আর্ম শেপেড, ঠিক আছে। এবং কোথায় দেখা যায় কি কন্ডিশন হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বোঝা গেছে? বুঝতে পারছো তো? দেখো এবার বলছে দেখো একটা পপুলেশনে আরেকটি খুব ভাইটাল হচ্ছে কি যেটা পালন করে সেটা হচ্ছে কি সেক্স রেশিও, ঠিক আছে, লিঙ্গ অনুপাত, নারী এবং পুরুষের রেশিও, ঠিক আছে। তাহলে এই যে মেল এবং ফিমেল রেশিও এটা যদি হচ্ছে কি মানে ইকুয়াল কাছাকাছি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি তোমার ওই পপুলেশন ধ্বংসের অন্যতম একটা কারণ হিসাবে কাজ করতে পারে। ফর এক্সাম্পল তোমাদেরকে বলি, চাইনা তোমরা জানো কিছু বছর আগে তারা 1 চাইল্ড পলিসি লঞ্চ করেছিল, তাই না, 1 চাইল্ড পলিসি। কারণ তাদের ক্ষেত্রে সংখ্যাটা এতটাই বাড়ছিল, তারা গভর্নমেন্ট দেখলো যে পপুলেশনটাকে কমানোর জন্য তারা কি করলো 1 চাইল্ড পলিসি করলো। এবং তোমরা জানো যে চাইনা টেকনোলজি দিক থেকে অনেকটা অ্যাডভান্সড, তো তারা হচ্ছে কি করলো না মেল চাইল্ড হচ্ছে কি সেখানে বেশি জন্মগ্রহণ করলো। তো তারা একটা পপুলেশন হচ্ছে কি তোমার কাউন্ট করে দেখলো যে 4 কোটি মেলের রেশিওতে 2 কোটি হচ্ছে কি তোমার ফিমেল, মানে যারা হচ্ছে কি বিবাহযোগ্য আর কি, মানে যারা হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভ ক্লাসের মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে ভাবো তাহলে 2 কোটি যে ছেলে তারা হচ্ছে কি করবে, তাই না। তো সেখানে কি হবে বলে দেখি সামাজিক অবক্ষয় হতে পারে, তাই না, বিভিন্ন প্রকার হচ্ছে সামাজিক যে সমস্ত অবক্ষয়মূলক যে সমস্ত কাজকর্ম সেগুলো হতে পারে।
তো তাই সেই জন্য তারা কি করলো না এই ওয়ান চাইল্ড পলিসিটাকে তারা উইথড্র করে নিল। না হলে কি হবে না সামাজিক অবক্ষয় হয়ে যাবে, তারা সমাজটাকে ধ্বংসের দিকে কিন্তু ঠেলে দেবে। তো সেই জন্য দেখো আমরা বলতে পারি একটা পপুলেশনে, ঠিক আছে, জনসংখ্যাটাকে আমরা বা ওই পপুলেশনটাকে আমরা যদি স্টেবল করতে চাই তাহলে সেখানে কিন্তু মেল এবং ফিমেল চাইল্ডের রেশিও এটা কিন্তু হচ্ছে কি তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। তো সেটা কিন্তু এটা গভর্নমেন্টকে এই দিকে কিন্তু দৃষ্টিভঙ্গি রাখতে হবে, না হলে কিন্তু বিপদ আছে আর কি, ঠিক আছে, বা পপুলেশন ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। চলো এবার একটা পপুলেশনের গ্রোথ আমরা কেমন দেখতে পাবো, ঠিক আছে। একটা পপুলেশনের যদি গ্রোথ দেখি আমরা, তাহলে পপুলেশনের গ্রোথকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে। কটা ভাগে ভাগ করি? পপুলেশনের গ্রোথ, পপুলেশনের যদি গ্রোথ দেখি আমরা তাহলে দুটো ভাগে ভাগ করি। একটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ, এক্সপোনেনশিয়াল, আর একটা তোমরা জানো যে লজিস্টিক গ্রোথ কার্ভ, লজিস্টিক গ্রোথ, ঠিক আছে। তো এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের ক্ষেত্রে আমরা কি বলি না ডিএন বাই ডিটি সমান আর এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। আর যেটা লজিস্টিক গ্রোথ কার্ভ এটাকে আমরা প্রকাশ করি ডিএন বাই ডিটি সমান আর এন কে মাইনাস এন বাই কে, ঠিক আছে। দেখো তাহলে দুটো কথা বললাম, একটা আছে তোমার দেখো লজিস্টিক গ্রোথ কার্ভ, একটা আছে তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, আমি পরে দিয়েছি যদিও, ঠিক আছে। এই যে আর এন কে মাইনাস এন বাই এন, তাহলে দেখো তাহলে এখানে তোমরা কি দেখতে পেলে না, ভালো করে শুনবে, ভালো করে শুনবে। তাহলে এই যে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ যেখানে আমরা দেখতে পাই কিছু পপুলেশনের ক্ষেত্রে ডিএন বাই ডিটি সমান আর এন, তো এখানে এই জন্য আমরা সেখানে যে গ্রোথ মানে যে গ্রোথ ফর্মটা দেখতে পাবো সেটা আমরা জে শেপেড হবে, জে শেপেড। কেন না যদি দেখো এখানে আমি একটা ডায়াগ্রামও দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো ক্যারিং ক্যাপাসিটিটাকে ছাড়িয়ে এখান থেকে শুরু হচ্ছে, দেখো ক্যারিং ক্যাপাসিটিটাকে ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে, দিয়ে হঠাৎ করে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, সংখ্যা কমতে থাকছে। ধরো তুমি কি করলে একটা কালচার মিডিয়াতে কি করলে না তুমি ধরো একটা ব্যাকটেরিয়াকে গ্রোথ করলে, ব্যাকটেরিয়া গ্রোথ, এখানে কি করলে না ব্যাকটেরিয়াকে গ্রোথ করলে, তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো তুমি ইনিশিয়ালি যত পরিমাণ ব্যাকটেরিয়া দিলে তারা খাদ্য ইউটিলাইজ করে তাদের সংখ্যা পপুলেশনটাকে বাড়াতে দেখবে একটা সময় পরে দেখবে যে এই পুরো কালচার মিডিয়া, এই যে কালচার মিডিয়া এটা পুরো ভর্তি হয়ে যাবে, তাই না, পুরোটা ভর্তি হয়ে যাবে। তো সেক্ষেত্রে যখন হচ্ছে কি একটা সময় আসবে খাদ্য আর থাকবে না, এদের পপুলেশনের পুরো ভর্তি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে বাসস্থানের অভাব, খাদ্যের অভাবে কি হবে না এরা যে ক্যারিং ক্যাপাসিটিটাকে পের করে চলে গেছিল তারা আস্তে আস্তে করে ধ্বংস হতে শুরু করবে। তো তখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কেমন দেখতে হচ্ছে, দেখো জে শেপেড দেখতে পাচ্ছি, মানে তাই না, একটা ইংরেজি জে মতন দেখতে হচ্ছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি জে শেপেড গ্রোথ কার্ভ, ঠিক আছে, জে শেপেড গ্রোথ। অর্থাৎ যখন প্রচুর পরিমাণে রিসোর্স থাকবে এবং এনভায়রনমেন্ট যদি হচ্ছে কি তোমার ফেভারেবল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখো শুরুতে ধীরে বৃদ্ধি ঘটবে, তারপর দ্রুত বৃদ্ধি ঘটবে, হঠাৎ করে আবার ডেথ ফেজ চলে আসবে, অর্থাৎ সংখ্যাটা হঠাৎ করে কমতে শুরু করবে, ঠিক আছে। যেমন ব্যাকটেরিয়ার বৃদ্ধির এক্সপেরিমেন্ট যদি আমরা দেখি তাহলে সেটাকে আমরা কি বলবো না এই জে শেপেড বা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে কি তোমরা জানো যারা যে সমস্ত স্পিসিস যারা হচ্ছে কি তোমরা জানো যারা মূলত আর সিলেক্টেড স্পিসিস, ঠিক আছে, কি বললাম, যারা আর সিলেক্টেড স্পিসিস তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না এই আর সিলেক্টেড আমরা গ্রোথ কার্ভ দেখতে পাবো, কি বলা বুঝতে পেরেছো। তাহলে যাদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা বলছি যে এই আর সিলেক্টেড স্পিসিস তাদের ক্ষেত্রেই আমরা কি দেখতে পাবো না তাদের ক্ষেত্রেই হচ্ছে কি আমরা এই এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ বা জে শেপেড হচ্ছে গ্রোথ আমরা দেখতে পাবো। আর সিলেক্টেড স্পিসিস কারা না আর সিলেক্টেড স্পিসিস তারাই যেমন হচ্ছে কি তোমরা জানো যে যারা আর সিলেক্টেড স্পিসিস হবে তারা হচ্ছে কি স্মল বডি সাইজ হবে, বডি সাইজটা স্মল হবে। 2 নম্বর হচ্ছে কি না এরা হচ্ছে কি তোমার নো প্যারেন্টাল কেয়ার, ঠিক আছে, খাতায় তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে, খাতায় নোট ডাউন করে নাও। 3 নম্বর হচ্ছে কি হবে না এদের হচ্ছে কি রিপ্রোডাক্টিভ রেটটা বেশি হবে, রিপ্রোডাক্টিভ রেটটা হচ্ছে কি তোমার কি হবে বেশি হবে, হাই হবে না, হাই রিপ্রোডাক্টিভ, স্মল বডি সাইজ, নো প্যারেন্টাল কেয়ার, তাই না, মানে তার এত বাচ্চা কাচ্চা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার প্যারেন্টাল কেয়ার পাচ্ছে না, তাহলে রিপ্রোডাক্টিভ রেট হাই। তাহলে আরেকটা কি হচ্ছে কি হাই মানে লার্জ নাম্বার অফ অফস্প্রিং তৈরি করছে, ঠিক আছে। এবং হচ্ছে কি এদের কি হয় লাইফ স্প্যানটা হচ্ছে কি স্মল হয়, লাইফ স্প্যান মানে জীবনকাল এটা কি হয় স্মল হয়, কম হয়, লিটিল হচ্ছে কি তোমার লাইফ স্প্যান কম দিন বাঁচে আর কি, ঠিক আছে। তো এই সমস্ত বৈশিষ্ট্য যে সমস্ত স্পিসিসের ক্ষেত্রে দেখা যায় তাদেরকে আমরা আর সিলেক্টেড স্পিসিস বলি। তাহলে আর সিলেক্টেড স্পিসিস হচ্ছে যারা এক্সপোনেনশিয়াল গ্রোথ এবং যাদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা জে শেপেড গ্রোথ কার্ভ দেখতে পাই তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কি বললাম বুঝতে পেরেছো, বোঝা গেছে কিনা বলো, বুঝতে পেরেছো কিনা বলো। দেখো এবার যারা এস শেপেড গ্রোথ কার্ভ কারা দেখাবে না এস শেপেডের ক্ষেত্রে তোমরা দেখলে যে এখানে হচ্ছে লজিস্টিক গ্রোথ কার্ভ, লজিস্টিকের ক্ষেত্রে কি হয় না লজিস্টিকের ক্ষেত্রে আমরা বললাম কি যে ডিএন বাই ডিটি সমান আর এন ইন্টু কে মাইনাস এন বাই কে। তাহলে দেখো এই যে কে চলে আসছে, কেটা কি জিনিস এখানে
না কেটা ক্যারিং ক্যাপাসিটি। তো তখন কি হয় দেখো, এরা কিন্তু ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে যেতে পারে না। ঠিক আছে, যদি এখানে যদি আমরা দেখি, দেখো এখানে একটা লাইন করে দিচ্ছি, এই লাইনটা দেখো ক্যারিং ক্যাপাসিটি, এই লাইনটাকে আমরা কে বলছি, কে মানে হচ্ছে কি ক্যারিং ক্যাপাসিটি। তাহলে ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়াচ্ছে না কেন? না দেখো, যখন হচ্ছে কি এটা মানে স্টেশনারি ফেজে চলে যাচ্ছে, তখন এখানে কি হচ্ছে দেখো, ডেথ রেট মানে বার্থ রেট সমান হচ্ছে ডেথ রেটের সমান হয়ে যাচ্ছে। মানে যত সংখ্যা হচ্ছে তারা জন্মানোর মাধ্যমে যখন সংখ্যা বাড়ছে, ঠিক একই সংখ্যা হচ্ছে কি তাদের মৃত্যুর মাধ্যমে কমছে। ধরো হিউম্যান পপুলেশনে দেখো যখন বাচ্চা কাচ্চা জন্মাচ্ছে যে হারে, সেই হারেও কিন্তু মৃত্যু ঘটছে। বয়স্ক মানুষরা দেখবে মানে মানুষ হচ্ছে মরণশীল। তো সেক্ষেত্রে যদি কোনো একটা পপুলেশনে যে সংখ্যাটা হচ্ছে জন্মার মাধ্যমে হচ্ছে কি সংখ্যাটা বাড়াচ্ছে, ঠিক একই সংখ্যা হচ্ছে কি তোমার যদি ডেথ হয়ে যদি মৃত্যু ঘটে, তাহলে তখন হচ্ছে দেখো স্টেশনারি ফেজে থাকে। ঠিক আছে, তো তখন দেখো এই কার্ভটাকে আমরা কেমন দেখতে হচ্ছে দেখো, ইংরেজি কি অক্ষরের মতন হচ্ছে, ইংরেজি হচ্ছে কি এস এর মতন হচ্ছে। তো এই জন্য এটাকে আমরা এস শেপেড বলি। ঠিক আছে, এস শেপেড, ইংরেজি এস এর মতন হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে আমরা আগেরটাই দেখলাম কি কি ফেজ দেখা গেল না, আগের ক্ষেত্রে যেমন দেখা গেল লেগ ফেজ, লগ ফেজ, ক্রাশ ফেজ, তাই না? লেগ ফেজের ক্ষেত্রে ধীর গতিতে, লগ ফেজে দ্রুত বৃদ্ধি হচ্ছে, লাস্টে ক্রাশ হয়ে যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো টোটাল হচ্ছে দেখো চারটি থাকছে, একটা লেগ ফেজ, লগ ফেজ, তারপর হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে ডেসিলেশন ফেজ, তারপরে দেখো স্টেডি ফেজ। অর্থাৎ তারা কি হচ্ছে স্টেশনারি ফেজে কাজ করছে। দেখো এই দেখো স্টেশনারি ফেজে বা এইভাবে তারা একটা নির্দিষ্ট সংখ্যায় চলতে শুরু করছে, মানে ক্যারিং ক্যাপাসিটিকে যারা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে না। ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে গেলে কিন্তু বিপদ, তাই না? কোনো একটা পপুলেশনের ক্ষেত্রে যদি ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে চলে যায়, তাহলে সেই পপুলেশনটা ডিগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, সেই পপুলেশনটা ডিগ্রেড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পপুলেশনের ক্ষেত্রেও কিন্তু যদিও আমরা এস সেভেন বলি, তাই না, কিন্তু দেখবে আমরা এখন বর্তমানে কিন্তু আস্তে আস্তে করে ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে চলে যাচ্ছি। দেখবে সুনামি হচ্ছে, বিভিন্ন প্রকার মহামারী হচ্ছে, ঠিক আছে, দেখবে হচ্ছে যুদ্ধ লাগছে। ঠিক আছে, তো এই সমস্ত হচ্ছে জিনিসগুলো ঘটছে কি জন্য না, এই যে যেহেতু হচ্ছে পপুলেশন কি হচ্ছে না, ক্যারিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে চলে যাচ্ছে। বুঝতে পারলে? দেখবে ও শিক্ষা মানে শিক্ষা হলেও দেখো চাকরি বাকরি নেই, সামাজিক অবক্ষয় চলে আসছে। কি বললাম বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ঘটবে, ডিজিজ হবে বেশি। ঠিক আছে, মানুষ খেতে পাবে না, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো ঘটবে। দেখো এবার হচ্ছে কি নেক্সট বলছি দেখো, যে এই যে আমরা যেটা বললাম যে পপুলেশন গ্রোথ ইকুয়েশন যদি আমরা দেখি, তাহলে একটা দেখো এক্সপোনেনশিয়াল গ্রোথ। ঠিক আছে, যেটাকে যে শেপে আমরা দেখতে পেলাম, ডিএন বাই ডিটি সমান আর এন। তাহলে এখানে ডিএন বাই ডিটি মানে এন মানে হচ্ছে কি যে জনসংখ্যার আকার, আর হচ্ছে কি এখানে দেখো রিপ্রোডাক্টিভ রেট, আর টি মানে হচ্ছে কি সময়। ঠিক আছে, আর কি দেখো এখানে এই যে লজিস্টিক গ্রোথ কার্ভের ক্ষেত্রে কি আছে দেখো, ডিএন বাই ডিটি সমান আর এন ইন্টু কে মাইনাস এন বাই কে। তাহলে এখানে হচ্ছে কেটা কিন্তু কাকে বলছে না, কে মানে হচ্ছে কি তোমার ক্যারিং ক্যাপাসিটি, কে মানে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। তাহলে এরা কি ধরনের স্পিসিস কাজ করবে এখানে না, যারা হচ্ছে কি এস সিলেক্টেড সরি কে সিলেক্টেড স্পিসিস। আগেটা ছিল কি, আগেটা ছিল হচ্ছে তোমার আর সিলেক্টেড স্পিসিস, এরা হচ্ছে যারা কে সিলেক্টেড স্পিসিস। কে সিলেক্টেড স্পিসিস কারা হবে, কে সিলেক্টেড স্পিসিস কারা হবে বলো তোমরা? তার উল্টোটা হবে। এক নম্বর বৈশিষ্ট্য হবে এরা লার্জ বডি সাইজ হবে, লার্জ বডি সাইজ, বডি সাইজটা লার্জ হবে। দু নম্বর কি হবে না, তোমরা জানো যে এখানে প্যারেন্টাল কেয়ার থাকবে, প্যারেন্টাল কেয়ার থাকবে, তাই না? দেখবে এখনকার বাচ্চা কাচ্চা দেখবে এতটাই প্যারেন্টাল কেয়ার পায়, ফুটবলের মতন গোল হয়ে যাচ্ছে, তাই না? এত খাচ্ছে যাচ্ছে, কারণ ওরা প্যারেন্টাল কেয়ার বেশি পাচ্ছে। আচ্ছা, আর কি তিন নম্বর হচ্ছে কি এদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ রেটটা স্লো হয়, রিপ্রোডাক্টিভ রেট তোমার হচ্ছে কি কম হয়। চার নম্বর কি হবে না, লাইফ স্প্যাম বেশি হবে, লাইফ স্প্যাম যেটা স্প্যাম সেটা হচ্ছে কি অনেকটা বেশি হয়, হাই হয়। এরা কিন্তু হচ্ছে কি তোমার স্মল নাম্বার অফ অফস্প্রিং তৈরি করে, স্মল নাম্বার অফ অফস্প্রিং তৈরি করে। ঠিক আছে, কম অফস্প্রিং তৈরি করবে, অর্থাৎ খুব বেশি হচ্ছে কি এরা মানে বাচ্চা কাচ্চা তৈরি করে না। তো এদেরকে আমরা কে সিলেক্টেড স্পিসিস বলি। তাহলে তোমরা কিভাবে মনে রাখবে, তোমরা মনে রাখবে তাহলে আর জে এস কে। ঠিক আছে, আর জে আর হচ্ছে কি তোমার এস কে। ঠিক আছে, আর জে মানে আর সিলেক্টেড যারা স্পিসিস তারা জে সেভেন গ্রোথ কাপ দেখাচ্ছে, এস কে মানে এস কে সিলেক্টেড স্পিসিস এস সেভেন গ্রোথ কাপ দেখাচ্ছে। তাহলে আর জে মানে হচ্ছে কেন, এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ কাপ, আর এটা হচ্ছে দেখবে কি লজিস্টিক গ্রোথ কাপ, লজিস্টিক গ্রোথ কাপ, লজিস্টিক গ্রোথ কাপ দেখাবে। আর এটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল গ্রোথ কাপ দেখাবে, এক্সপোনেনশিয়াল গ্রোথ কাপ দেখাবে। চলো বুঝতে পারছো কিনা বলো, বোঝা যাচ্ছে? বুঝতে পারলে? বোঝা যাচ্ছে তো? দেখো যাদের ইকোলজি পড়তে ভালো লাগে না, তোমরা আজকে ক্লাস করে তোমাদের ইন্টারেস্ট যাচ্ছে তো? যাদের ইকোলজি পড়তে ভালো লাগে না, আজকে যারা ক্লাস করছো তোমরা, ঠিক আছে, তোমাদের ভালো লাগছে, বুঝতে পারছো তোমরা? আমি জানি অনেকে নিউট্রিশনে আছো, অনেকে মাইক্রোবায়োলজি রয়েছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো পড়তে ইচ্ছা হয় না। তো আজকে ক্লাসটা করে তোমাদের ভালো লাগছে তো?
চলো দেখো নেক্সট। এবার দেখো ক্যারিং ক্যাপাসিটিটা তাহলে তোমরা জানো যে একটা পপুলেশনে সর্বোচ্চ যে জনসংখ্যা ধারণ করতে পারে সেটাকে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। যেমন আমরা আগে কিসে ক্লাস করতাম, আমরা আগে ক্লাস করতাম হচ্ছে কি দেখো, আমরা যে লাইভ ক্লাসটা করতাম আমরা গুগল মিটে আমরা ক্লাস করতাম। তো গুগল মিটের ক্ষেত্রে ক্যারিং ক্যাপাসিটি কত, ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে কি কত, প্রথম ক্লাসটা তো আমার মনে আছে, তোমাদের প্রথম ক্লাসটা কিসে হয়েছিল, যারা প্রথম থেকে আছো তোমাদের কিসে হয়েছিল, তোমাদের ক্লাসটা কিন্তু এই গুগল মিটে হয়েছিল। তো তাতে দেখলাম যে ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে কি 100, তাহলে তোমাদের হচ্ছে কি সংখ্যা অনেক বেশি 100-এর তুলনায়। তো তখন আমরা কি করলাম, এখানে টিচমেন্টে আমরা শুরু করলাম, তাই না? তোমরা যারা প্রথম থেকেই আছো, একদম শুরু থেকে মানে ক্লাস 1 যারা শুরু করেছো, কারা কারা আছো, যারা একদম ক্লাস 1 থেকে আছো, কারা কারা আছো? এই যে প্রত্যয় আছে, সন্দীপন আছে, জেবা আছে, ঠিক আছে, কালীপদ, রানী, অয়ন্তিকা, ঠিক আছে, সাবিনা, অর্ক, একদম এরা, সৌমেন্দ্র, অর্পিতা, সঙ্গীতা, তাসলিমা, তিথি, ঠিক আছে, রূপসানা, মেহজামিন। তো এই সমস্ত এরা হচ্ছে প্রথম থেকেই আছে, তো তারা জানে যে সেখানে ক্যারিং ক্যাপাসিটি 100। তো এই জন্য হচ্ছে কি তোমরা দেখলে আমরা ক্যারিং ক্যাপাসিটিটাকে আমরা বাড়িয়ে দিলাম, তাই না? তো সেক্ষেত্রে তোমরা জানো যে ক্যারিং ক্যাপাসিটিটাকে বাড়াতে হবে, না হলে কিন্তু সেখানে কি হবে, পপুলেশনটা ডিগ্রেড হয়ে যাবে, ক্লাস করতে কি পারবে না, তাই না? 100 জন পারবে, তার বেশি আর জন করতে পারবে না। চলো এবার বলছি পপুলেশন ডেন্সিটি এফেক্ট, ভালো করে দেখো। তো বলছে যদি অধিক ডেন্সিটি হয়ে যায়, যদি ডেন্সিটি অনেক হয়ে যায়, তাহলে সেখানে কি হবে না, প্রতিযোগিতা চলবে, ডিজিজ চলে আসবে, খাদ্যের অভাব ঘটবে, তাহলে আলটিমেট হচ্ছে দেখো মৃত্যু বৃদ্ধি পাবে, তখন হচ্ছে বৃদ্ধি হ্রাস করবে। ঠিক আছে, আমি বলছি দেখো, তাহলে যদি পপুলেশনের ডেন্সিটি যদি বেড়ে যায়, ঠিক আছে, যদি পপুলেশনের ডেন্সিটি বেড়ে যায় তাহলে কি হবে দেখো, প্রতিযোগিতা বাড়বে, ডিজিজ বাড়বে, খাদ্যের কিন্তু অভাব ঘটবে, মৃত্যু ঘটবে, এবং হচ্ছে কি দেখো বৃদ্ধিটা হ্রাস করবে। ঠিক আছে, তো দেখো তাহলে এই এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, তারপরে বলছে দেখো যে কমিউনিটি করেছি। কমিউনিটি কি জিনিস না, কমিউনিটি হচ্ছে দেখো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বিভিন্ন প্রজাতির জনসংখ্যার সমষ্টিকে আমরা কি বলছি, কমিউনিটি বলছি। কি বললাম বুঝতে পারলে? তাহলে পপুলেশন, অনেকগুলো পপুলেশন যখন একসাথে অবস্থান করছে, দেখো বিভিন্ন প্রজাতির জনসংখ্যার সমষ্টিকে আমরা কি বলছি, আমরা কমিউনিটি বলছি। অর্থাৎ অনেকগুলো পপুলেশন যখন একসাথে একসঙ্গে অবস্থান করছে তখন তাদেরকে আমরা বলছি কমিউনিটি। যেমন বলছে যে পুকুরে মাছ থাকছে, শৈবাল থাকছে, ব্যাঙ থাকছে, কেঁচো থাকছে, ব্যাকটেরিয়া থাকছে, এগুলো সবগুলো মিলিয়ে কিন্তু একটা তোমার হচ্ছে বায়োটিক কমিউনিটি তৈরি করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এখানে এই কমিউনিটির যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখি, যেমন স্পিসিস ডাইভার্সিটি বাড়বে, কতগুলো প্রজাতি রয়েছে তাদের মধ্যে সংখ্যার ভারসাম্য কেমন তা নির্দেশ করবে, তাই না? কমিউনিটি যত বেশি ডাইভার্সিটিফাই হবে সেই কমিউনিটি তত বেশি স্ট্রং হবে। স্ট্রাকচার দেখো বলছে এখানে প্রজাতির স্ট্রাটিফিকেশন, অর্থাৎ গাছের স্তর, যেমন ক্যানোপি, মাঝের স্তর, নিচের স্তর, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে কি এখানে স্ট্রাটিফিকেশন আমরা দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা এবার বলছে দেখো ডমিনেন্ট স্পিসিস। অবভিয়াসলি যখন কমিউনিটিতে অনেকগুলো পপুলেশন চলে আসবে তাদের মধ্যে দেখো সংখ্যায় বা প্রভাবের দিক থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রজাতি সে কিন্তু ডমিনেন্ট স্পিসিস হিসাবে কাজ করবে। ঠিক আছে, তাহলে ডমিনেন্ট স্পিসিস হিসাবে কাজ করবে। দেখো আবার কি বলছে দেখো, রেসপন্স টু এনভায়রনমেন্ট। অবভিয়াসলি পরিবেশগত পরিবর্তনের ক্ষেত্রে আমরা সামগ্রিক প্রতিক্রিয়া দেখতে পাবো। ঠিক আছে, তারপর কমিউনিটি স্টেবিলিটি, অর্থাৎ একটা পপুলেশন হচ্ছে মানে একটা কমিউনিটি কতটা স্টেবল ভাবে কাজ করবে বা কতটা স্থিতিশীল হবে সেটাও আমরা কিন্তু একটা কমিউনিটিকে স্টাডি করে আমরা বলতে পারবো। আচ্ছা সাকসেশন জিনিসটা আমরা যদিও আলাদা করে পড়বো, তো তোমরা জানো যে সাকসেশন হচ্ছে কি জিনিস না, একটা কমিউনিটির ক্ষেত্রে ক্লাইম্যাক্স কমিউনিটির দিকে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, একটা স্থিতিশীল ক্লাইম্যাক্স কমিউনিটিতে নিয়ে যেতে সাহায্য করে সাকসেশন, তাই না? গ্রাজুয়ালি চেঞ্জ হয় দিয়ে আলটিমেট হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটিতে গিয়ে পৌঁছায়। চলো এবার বলছে দেখো টাইপস অফ কমিউনিটি। তো এখানে আমরা ভাগ করছি, দেখো প্রথমে ভাগ করা হচ্ছে দেখো প্রাইমারি কমিউনিটি এবং সেকেন্ডারি কমিউনিটি। প্রাইমারি কমিউনিটি বলছে নিজে থেকেই গঠিত হয়, কোনো পূর্ববর্তী জীব উপস্থিত ছিল না। আবার যেটা সেকেন্ডারি কমিউনিটি বলছে পূর্ববর্তী সম্প্রদায়ের ধ্বংসের পর পুনরায় গঠিত হওয়া সম্প্রদায়। ঠিক আছে, ধরো সাপোজ আমরা বলবো যে প্রাইমারি কমিউনিটিকে আমরা তাদেরকেই বলবো। ঠিক আছে, যে ধরো তোমাদের সাপেক্ষে উদাহরণ দিচ্ছি, ধরো তোমরা আগে থেকেই হচ্ছে কি যারা ক্লাস করতে বা তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে নিয়ে আমি একটা নতুন আবার কোর্স শুরু করলাম। ঠিক আছে, তোমরাও থাকলে আবার নতুনদেরকেও আমি কি করলাম না এন্ট্রি দিলাম, তো সেটা হয়ে যাবে কি প্রাইমারি সেকেন্ডারি কমিউনিটি। আর প্রাইমারি দেখা গেল যে না তোমাদেরকে রাখা হলো না, একদম নতুন করে একটা কোর্স ডিজাইন করা হলো, তাহলে তাতে হচ্ছে যারা জয়েন করবে তারা হচ্ছে প্রাইমারি কমিউনিটি। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছ যে কোনো আগে থেকে কোনো যদি জীব না থাকে ওখানে, ধরো আগ্নেয়গিরির লার্ভা হচ্ছে কি বেরিয়ে তোমার সেখানে একটা পপুলেশন তৈরি করছে, তাহলে সেখানে হয়ে যাবে কি প্রাইমারি কমিউনিটি। আর দেখা গেল কোনো একটা পপুলেশন ছিল, কোনো কারণে সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটলো, বা দেখা গেল হচ্ছে কি তোমার ভলকানিক ইরেপশন হলো, বা দেখা গেল আর্থকুইক হলো, তাহলে তারপরে দেখা গেল যে সেখানে অলরেডি সম্প্রদায় ছিল কিন্তু কোনো কারণে সেখানে ধ্বংস হয়ে গেল, কিন্তু সেখানে ধ্বংস হওয়ার পরেও কিছু সম্প্রদায় যারা পুনরায় হচ্ছে সেই জায়গায় আবার নতুন কমিউনিটি তৈরি করছে, তখন হয়ে যাবে কি সেকেন্ডারি কমিউনিটি। ঠিক আছে, মানে অনেকটা প্রাইমারি সাকসেশন আর সেকেন্ডারি সাকসেশনের মতন। ঠিক আছে, তোমরা যারা পড়েছো সাকসেশন,
প্রাইমারি সাকসেশন এবং সেকেন্ডারি সাকসেশনের মতন কাজ করে। চলো এবার হচ্ছে কমিউনিটি স্ট্রাকচার কেমন। দেখো কমিউনিটি স্ট্রাকচারের ক্ষেত্রে যদি আমরা দেখি ভিন্ন ভিন্ন প্রজাতির স্থানভেদে বিভিন্ন স্তরে থাকে। যেমন দেখো ক্যানোপি, ঠিক আছে, ক্যানোপি জানো তোমরা, একটা বড় গাছের যে তোমার হচ্ছে কি যে এরিয়া জুড়ে থাকে সেটাকে তার ক্যানোপি গঠন করে। আন্ডার স্টোরি, তো এটা বলছে মাঝের স্তর। আবার হচ্ছে হার্ব লেয়ার, ফরেস্ট ফ্লোর, এই সমস্ত হচ্ছে কি তোমার ডিফারেন্ট স্তরে আমরা পপুলেশনের স্ট্রাটিফিকেশন বা কমিউনিটি স্ট্রাকচার আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা এবার সাকসেশনের কথা যেটা আমরা বলছিলাম, ঠিক আছে, সাকসেশনটাকে কম হালকা করে দেখে নাও। তো সাকসেশন কি বললাম, যে গ্রাজুয়ালি যদি চেঞ্জ হয়, ঠিক আছে, কোনো একটা পপুলেশনে যদি গ্রাজুয়ালি যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমরা জানো যে এটা পপুলেশনে গ্রাজুয়ালি চেঞ্জ হলে সেখানে সাকসেশন আমরা দেখতে পাই। তো সেই সাকসেশনে দেখো প্রাইমারি সাকসেশন অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে যেখানে আগে থেকে কোনো জীবগোষ্ঠী ছিল না, সেখানে হচ্ছে কি যদি পাথর বালি এই সমস্ত ছিল, হঠাৎ করে সেখানে আস্তে আস্তে করে লাইকেন থেকে মোস ফার্ন, হ্যাঁ, তারপর হচ্ছে জিমনোস্পার্ম এনজিওস্পার্ম হয়ে তারা যদি স্টেবল পপুলেশনে বা ক্লাইম্যাক্স কমিউনিটিতে পৌঁছায় তখন তাকে আমরা বলবো প্রাইমারি সাকসেশন। আর সেকেন্ডারি বলছে আগে থেকে সেখানে ছিল, কোনো কারণে সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তাহলে সেখানে ধ্বংস হওয়ার পরে সেখানে যে তোমার হচ্ছে কি সাকসেশন দেখা যাবে সেটাকে আমরা কি বলবো না সেকেন্ডারি সাকসেশন। চলো এবার বলছে দেখো কমিউনিটি ইন্টারাকশন। তো একটা কমিউনিটি যেখানে থাকবে, তোমরা দেখলে যে একটা কমিউনিটিতে হচ্ছে কি তোমার মাল্টিপল পপুলেশন থাকবে, তাহলে যদি মাল্টিপল পপুলেশন থাকে তাহলে সেখানে কি কি আমরা ইন্টারাকশন দেখতে পাবো। প্রথম কথা হচ্ছে কম্পিটিশন হবে। এই যে তোমরা যারা জয়েন করেছো, তাই না, যখন ধরো তোমাদেরকে পরীক্ষা না হয়, এক্সাম নেওয়া হয়, তাহলে সেই এক্সামে তোমরা কি করো, কম্পিটিশন করো প্রত্যেকের সাথে, কে হাইয়েস্ট নাম্বার পেতে পারে, তাই না। বা এই যে এসএসসি পরীক্ষা হবে, তাহলে নির্দিষ্ট সংখ্যক সিট রয়েছে, তাহলে সেখানে কারা হচ্ছে কি তোমার পাস করবে, যারা হচ্ছে কি কম্পিটিশনে হচ্ছে কি যারা হচ্ছে সবচেয়ে বেশি নাম্বার পাবে। তাহলে বলছে একই সম্প্রদায়ের দুই বা প্রজাতি একে অপরকে যদি বাধা দেয় তখন সেটাকে আমরা কি বলবো, কম্পিটিশন বলবো, ঠিক আছে। আর কি দেখতে পাবো আমরা, প্যারাসাইটিজম দেখতে পাবো, ঠিক আছে, অর্থাৎ পরজীবিতা। তারপরে দেখো মিউচুয়ালিজম হতে পারে, দুটো পপুলেশনে, মানে একটা পপুলেশন একটা কমিউনিটিতে যে পপুলেশন গোষ্ঠী থাকছে তারা একে অপরকে কি করছে না সহযোগিতা করছে, সহাবস্থান করছে। তাহলে সেখানে তোমরা জানো যে প্যারাসাইটিকের ক্ষেত্রে কি হবে, একটা লাভবান হলে একটা হচ্ছে তোমার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই যে মিউচুয়ালিজমের ক্ষেত্রে দুজনের কিন্তু পজিটিভ হবে, তাই না, দুজনের ক্ষেত্রে পজিটিভ হবে। আর প্রিডেশনের ক্ষেত্রে কি হবে, এক প্রজাতি অন্য প্রজাতিকে খেয়ে ফেলবে, তাহলে এটাও কি হবে, পজিটিভ এবং নেগেটিভ আমরা দেখতে পাবো। প্রিডেশনের ক্ষেত্রে যেটা প্রে এবং প্রিডেটার, ঠিক আছে, প্রে এবং প্রিডেটার অর্থাৎ যারা হচ্ছে কি শিকার এবং শিকার হচ্ছে কি তোমার কি হবে, এখানে হচ্ছে কি তোমার ক্ষতিগ্রস্ত হবে, আর যে শিকারী সে লাভবান হবে, তাহলে প্রিডেশন আমরা দেখতে পাবো। কমেন্সালিজমের ক্ষেত্রে কি হয়, যেমন বলছে একটি প্রজাতি উপকৃত অন্যটি হচ্ছে নিরপেক্ষ, তাহলে কি হবে, প্লাস এবং জিরো, মানে একজনের হচ্ছে লাভ হবে আর একজনের ক্ষেত্রে লাভ হবে না, ক্ষতি হবে না, যেমন অর্কিড এবং গাছ, ঠিক আছে। তাহলে কমেন্সালিজমের ক্ষেত্রে কি হবে, প্লাস এবং জিরো। কমেন্সালিজমের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না প্লাস জিরো, অর্থাৎ একজনের ক্ষেত্রে লাভ বা ক্ষতি কিছুই হবে না, আর একজনের ক্ষেত্রে শুধু লাভ হবে, ঠিক আছে, তাকে আমরা কমেন্সালিজম বলবো। এমেনসালিজম বলছে এক ক্ষতিগ্রস্ত অপরটি নিরপেক্ষ, ঠিক আছে, অর্থাৎ মাইনাস এবং জিরো। একজনের ক্ষেত্রে দেখো একজনের ক্ষেত্রে ক্ষতি হয়ে যাচ্ছে আর একজনের লাভ বা ক্ষতি কিছু হচ্ছে না, যেমন বলছে পেনিসিলিয়াম ব্যাকটেরিয়াকে দমন করছে, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে একজনের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে আর একজনের লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমরা একটা কমিউনিটির যদি হচ্ছে কি আমরা ইন্টারাকশন দেখি, তাহলে কম্পিটিশনের ক্ষেত্রে দেখো কি হবে, দুজনের কিন্তু ক্ষতি হবে, কম্পিটিশন করলে কি হবে, দুজনের ক্ষতি হবে, মাইনাস, ঠিক আছে, মাইনাস কম্পিটিশনের ক্ষেত্রে মাইনাস। আচ্ছা এবার প্যারাসাইটিজমের ক্ষেত্রে কি বললাম, প্লাস মাইনাস, মিউচুয়ালিজমের ক্ষেত্রে প্লাস, ঠিক আছে, তাহলে প্রিডেশনের ক্ষেত্রে প্লাস মাইনাস, আর কমেন্সালিজমের থেকে প্লাস জিরো, এমেনসালিজমের ক্ষেত্রে মাইনাস জিরো, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ যে কোথাও আমরা পজিটিভ ইন্টারাকশন দেখতে পাচ্ছি, কোথাও আমরা নেগেটিভ ইন্টারাকশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো এবার হচ্ছে নিজ। দেখো নিজ কি জিনিস, হোয়াট ইজ নিজ হচ্ছে দেখো বলছে একটি, তাহলে এখানে কোশ্চেন অ্যান্সারে প্রথম যেটা আছে দেখো, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু হচ্ছে কি ভালো করে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার জন্য। তো বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম ইজ কারেক্ট। অবভিয়াসলি দেখো প্রথম যেটা বলেছে যে অপশন বি তে বলেছে যে শক্তি একমুখী প্রবাহিত হয় ইউনিডাইরেকশনাল ভাবে, এটাই হচ্ছে কি তোমার কাজ করে, বাকিগুলো কোনোভাবেই কিন্তু মিল করছে না, তাই না। যেমন বলছে যে এনার্জি ফ্লো ইন দ্য সাইক্লিক প্যাটার্ন হয় না, ইউনিডাইরেকশনালি হয়। আচ্ছা এনার্জি রিডিউসড বাই দ্য ডিকম্পোজার না, পুষ্টি স্তরে তোমরা জানো যে শক্তি হচ্ছে কি তোমার তাপ শক্তি হিসাবে নির্গত হয়। এনার্জি ইনক্রিজড এট ইচ টপিক লেভেল না, ডিক্রিজ করে, কোনো সময় ইনক্রিজ করে না, তাহলে অপশন বি এনার্জি ফ্লো ইজ এন ইউনিডাইরেকশনাল পাথ, এটাই হচ্ছে তোমাদের উত্তর হয়ে যাবে, এনার্জি ফ্লো ইন এ ইউনিডাইরেকশনাল পাথ। চলো কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে যে হুইচ ফ্যাক্টর ডাজ নট ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স পপুলেশন ডেনসিটি। ডাইরেক্টলি কোনটা হচ্ছে কি পপুলেশন ডেনসিটিকে ইনফ্লুয়েন্স করে না, তো অবভিয়াসলি উত্তর কি হয়ে যাবে, স্পিসিস রিচনেস, ঠিক আছে। কারণ তোমরা দেখলে বার্থ রেট, ইমিগ্রেশন, ডেথ রেট এগুলো কিন্তু তোমার হচ্ছে ইনফ্লুয়েন্স করে, কিন্তু কোনোভাবেই স্পিসিস রিচনেস এটা কোনোভাবেই ইনফ্লুয়েন্স করে না। চলো নেক্সট কোশ্চেন বলছে ইন ইকোলজিক্যাল টার্ম এ নিচ রেফার্স টু, তাহলে নিচ আমরা কাকে বলি, তাহলে দ্য রোল অফ স্পিসিস প্লে ইন এন ইকোসিস্টেম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। তাহলে একটা বাস্তুতন্ত্রের একটি প্রজাতির ভূমিকাটাকে আমরা হচ্ছে নিচ বলি, দ্য রোল অফ স্পিসিস প্লে ইন এন ইকোসিস্টেম
অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 4। দেখো বলছে যে জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি নিয়ে কলাম 1 এবং কলাম 2 এর মধ্যে মিল করো, ঠিক আছে? তো দেখো ন্যাশনাল পার্ক, সেঞ্চুয়ারি, জু এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে? কি হবে এখানে বলছে যে কোনটার সাথে হচ্ছে কি তোমার সঠিকভাবে মিল রয়েছে। ন্যাশনাল পার্ক বলছে স্ট্রিট প্রোটেকশন করা হয়, সেঞ্চুয়ারি বলছে লিমিটেড হিউম্যান অ্যাক্টিভিটি, জু বলছে অ্যাক্সিটু কনজারভেশন, আর যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ বলছে সাস্টেনেবল ইউজ। তাহলে কি হবে এখানে একমাত্র তোমার সি এরটা, মানে সবগুলোই কিন্তু মিল করা আছে, কারণ ন্যাশনাল পার্কে স্ট্রিক হচ্ছে প্রোটেকশন থাকে, সেঞ্চুয়ারিতে হচ্ছে লিমিটেড হিউম্যান অ্যাক্টিভিটি দেখা যায়, জু হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাক্সিটু কনজারভেশন, আর বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সাস্টেনেবল ইউজেস, কারণ সেখানে তোমরা জানো কোর, বাফার এবং ট্রানজিশন জোন মিলিয়েই লার্জ এরিয়াকে আমরা করি। তাহলে অপশন সি অল কারেক্ট, ঠিক আছে? অল কারেক্ট, ঠিক আছে? তো আজকে কোশ্চেন ঠিক আছে? তো যারা প্র্যাকটিস করেছো, তোমরা প্র্যাকটিস করেছো তোমরাই জানবে কোশ্চেন আছে কেমন আছে। চলো দেখো নেক্সট। এবার বলছে প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার টু প্রোটেক্ট টাইগার্স ইন ইন্ডিয়া। তাহলে একটু আগেই দেখলে তোমরা 1973, ঠিক আছে? অপশন বি, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 6। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ জে শেপেড গ্রোথ ফর্ম ইন পপুলেশন ইকোলজি? জে শেপেড, তাহলে জে শেপেড হচ্ছে গ্রোথ ফর্ম আমরা কি দেখতে পাই? লজিস্টিক গ্রোথ নাকি এক্সপোনেনশিয়াল, জিরো পপুলেশন গ্রোথ, ক্যারিং ক্যাপাসিটি বেসড গ্রোথ? তাহলে জে শেপেড মানে হচ্ছে কি হবে? এক্সপোনেনশিয়াল গ্রোথ का, তাই না? এক্সপোনেনশিয়াল গ্রোথ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 7। হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব রিসোর্স পার্টিশনিং? রিসোর্স পার্টিশনিং সম্বন্ধে আমরা কিভাবে ভালোভাবে ব্যাখ্যা করতে পারি? তাহলে কি হবে না? স্পিসিস ডিভাইড রিসোর্সেস বাই টাইম অর স্পেস, তাই না? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 8। দ্য ম্যাক্সিমাম পপুলেশন সাইজ দ্যাট এন এনভায়রনমেন্ট ক্যান সাপোর্ট ইজ কল্ড দ্য ক্যারিং ক্যাপাসিটি, তাই না? ক্যারিং ক্যাপাসিটি দিয়ে আমরা প্রকাশ করি। তাহলে ম্যাক্সিমাম যে সংখ্যাই হচ্ছে কি তোমার ধারণ করতে পারে সেটাকে আমরা বলি ক্যারিং ক্যাপাসিটি। চলো এবার দেখো বলছে হুইচ জোন অফ এ বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যালাউ সাস্টেনেবল হিউম্যান অ্যাক্টিভিটিস? হুইচ জোন অফ এ বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যালাউ সাস্টেনেবল হিউম্যান অ্যাক্টিভিটিস? কোর, বাফার, ট্রানজিশন নাকি সেক্রেট জোন? তাহলে কি হয়ে যাবে? সাস্টেনেবল মানে হচ্ছে কি তোমার কি হবে? একদম একদম, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি ট্রানজিশন জোন। চলো কোশ্চেন নাম্বার 10। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ ইন সিটু কনজারভেশন? কোনটা ইন সিটু কনজারভেশন? ইন মানে যেখানে ছিল সেখানেই থাকবে, তাহলে কি হবে? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অপশন সি, ঠিক আছে? বাকিগুলো দেখো, এটাও এক্স সিটু কনজারভেশন, এটাও এক্স, এটাও এক্স, তাই না? চলো দেখো নেক্সট। এবার বলছে হুইচ লেভেল ইন দ্য ইকোলজিক্যাল পিরামিড হ্যাজ দ্য লিস্ট এনার্জি? লিস্ট এনার্জি, কম শক্তি সবচেয়ে কোথায় থাকবে? প্রডিউসার তো হবে না, প্রাইমারি হচ্ছে কনজিউমার নয়, সেকেন্ডারি নয়, তাহলে অপশন ডি টারসিয়ারি কনজিউমার, ঠিক আছে? টারসিয়ারি কনজিউমারে সবচেয়ে কম শক্তি থাকবে, তাই না? টারসিয়ারি কনজিউমারে সবচেয়ে কম শক্তি আমরা দেখতে পাবো। চলো কোশ্চেন নাম্বার 12। হুইচ অফ দ্য ফলোইং ইন্টারাকশন রিপ্রেজেন্টস মিউচুয়ালিজম? তাহলে মিউচুয়ালিজমের ক্ষেত্রে প্লাস প্লাস, তাহলে কোথায় দেখতে পাবো আমরা? লাইকেনের ক্ষেত্রে, তাই না? অ্যালগাল এবং ফাঙ্গাল যে অ্যাসোসিয়েশন সেখানে আমরা দেখতে পাবো বোথ আর ইকুয়ালি বেনিফিটেড ফ্রম ইচ আদার, সো দিস আর দ্য মিউচুয়ালিজম তোমার হচ্ছে ইন্টারাকশন, ঠিক আছে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13। হুইচ অফ দ্য ফলোইং শোজ লজিস্টিক গ্রোথ? ঠিক আছে, লজিস্টিক গ্রোথ আমরা কোথায় দেখতে পাবো? এস শেপেড। ইস্টের গ্রোথ ক্ষেত্রে হবে না, ব্যাকটেরিয়ার গ্রোথ ক্ষেত্রে হবে না, অ্যালগাল ওপেন পন্ড হবে না, তাহলে কি হবে? অপশন ইনসেক্ট ইন দ্য ফরেস্ট ফায়ার জোন, ঠিক আছে? লজিস্টিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আনলিমিটেড ব্যাকটেরিয়ার গ্রোথ তো হবে না, তাহলে এখানে বলেছে লিমিটেড সুগার রিসোর্স, তাই না? তাহলে লিমিটেড যেখানে থাকবে সেখানে হওয়া উচিত, তাহলে অপশন এটাই করে দাও, তাই না? অপশন এটাই করে দাও, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আনলিমিটেড রিসোর্স থাকলে, আনলিমিটেড রিসোর্স, তাহলে এখানে লিমিটেড বলে দিয়েছে, তাই না? লিমিটেড গ্রোথ। চলে দেখো নেক্সট। এবার বলছে দেখো স্পিসিস ডাইভার্সিটি ইনক্রিজেস ইন এ কমিউনিটি হোয়েন ডেস? তাহলে স্পিসিস ডাইভার্সিটি ইনক্রিজ করবে কোন একটা কমিউনিটিতে, কখন? না যখন বলছে দেখো দেয়ার ইজ এ ইন্টেন্স কম্পিটিশন থাকলে হবে না। তারপর বলেছে ওয়ান স্পিসিস ডমিনেটেড দ্য আদার, তাহলে এটাও কি হবে? হবে না। রিসোর্স আর অ্যাবান্ডেন্ট অ্যান্ড ভেরিড, অনলি ওয়ান ট্রপিক্যাল লেভেল ইজ প্রেজেন্ট, তাহলে অপশন সি একমাত্র ঠিকঠাকই মনে হচ্ছে, ঠিক আছে? অপশন সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্পিসিস ডাইভার্সিটিটা ইনক্রিজ আমরা দেখতে পাবো,
ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন। তাহলে বায়োডাইভার্সিটি কনজারভেশনের কোনটা হচ্ছে কি প্রিন্সিপাল নয়? মেইনটেনিং ইকোসিস্টেম ব্যালেন্স, এটা তো ঠিক আছে। এনসিওরিং সাস্টেনেবল ইউজেস, এটাও ঠিক আছে। ম্যাক্সিমাইজিং হিউম্যান ইউজ ফর অল স্পিসিস, তাহলে হিউম্যানের কথা বলেছে মানে এটাই হবে না, অপশন সি, ঠিক আছে। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 16, বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য ইকোলজিক্যাল কনসেপ্ট অফ এ কিস্টোন স্পিসিস। কিস্টোন স্পিসিস তোমাদেরকে আমি বলিনি, এখানে বলে দিচ্ছি যে স্পিসিসগুলো হচ্ছে কি তোমার থাকলে তার আনুষঙ্গিক অন্যান্য স্পিসিসটাও সংরক্ষণ পেয়ে যায়, ঠিক আছে, বা তারাও হচ্ছে কি বেঁচে থাকে, তো সেই স্পিসিসকে আমরা কিস্টোন স্পিসিস বলি। তাহলে এখানে অপশন বি এরটা দেখো, স্পিসিস দ্যাট ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স অন ইকোসিস্টেম স্টেবিলিটি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 17, ইন এ ফুড চেন হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট এনার্জি ট্রান্সফার এফিসিয়েন্সি ফ্রম ওয়ান ট্রপিক লেভেল টু দ্য নেক্সট। তাহলে এটা আমরা দেখতে পাই কি 10% অ্যাকর্ডিং টু লিন্ডেম্যান, তাই না। 10% হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে প্রত্যেকটা পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে এনার্জি ট্রান্সফার করে। চলো নেক্সট বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সিটু বায়োডাইভার্সিটি কনজারভেশন। এক্সিটু মানে হচ্ছে পরিবেশ থেকে বাইরে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বোটানিক্যাল গার্ডেন, তাই না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। বোটানিক্যাল গার্ডেনটাকে আমরা এক্সিটু কনজারভেশনের আওতার মধ্যে ফেলে রাখি। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 19, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর রেগুলেটিং পপুলেশনস। ভালো করে শোনো, কোনটা বলছে দেখো, নট ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর রেগুলেটিং পপুলেশনস। দেখো তাহলে ফুড এভেবিলিটি, ডিজিজ প্রিডেশন, এইগুলো সমস্ত কিন্তু হচ্ছে কি তোমার ডেনসিটি তোমার হচ্ছে কি ডিপেন্ডেন্ট, কিন্তু হচ্ছে কি দেখো দেখতে পাচ্ছ আর্থকুইক যেটা সেটা কিন্তু হবে না, অপশন ডি। আচ্ছা এবার বলছে দেখো, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ রেকগনাইজড আন্ডার দ্য ইউনেস্কো, অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, MAB অর্থাৎ মেন অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। তোমরাই বললে যে কি হবে, যেহেতু বলেছে এটা হচ্ছে কি তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই না, তাহলে কি হয়ে যাবে নীলগিরি। নীলগিরি হচ্ছে কি তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ। চলো এবার দেখো, এবার বলছে হুইচ বায়োম ইজ ক্যারেক্টারাইজড বাই তোমার পার্মাফ্রস্ট, লো ডাইভার্সিটি অ্যান্ড সো গ্রোয়িং সিজনস, অর্থাৎ নিচের কোন জীবমণ্ডল স্থায়ীভাবে বরফে ঢাকা থাকে, কম জীববৈচিত্র্যযুক্ত হয় এবং স্বল্প ঋতুভিত্তিক বৈশিষ্ট্যযুক্ত হয়, ঠিক আছে। তাহলে নিচের যে ডাইভার্সিটি কথা বলা রয়েছে তার মধ্যে কোনটা শর্ট গ্রোয়িং সিজনে আমরা দেখতে পাই, তাহলে কি হয়ে যাবে, অপশন সি তুন্দ্রার ক্ষেত্রে, কারণ তোমরা জানো যে সেটা সারা বছরই হচ্ছে কি প্রায় বরফে ঢাকা থাকে, কম সময় হচ্ছে তারা সময় পায়। চলো এবার বলছে ইন অ্যান ইকোসিস্টেম কমিউনিটি সাকসেশন রেফার্স টু, তাহলে সাকসেশন কি রেফার্স করে, গ্রাজুয়াল রিপ্লেসমেন্ট অফ ওয়ান কমিউনিটি বাই দ্য অ্যানাদার, অপশন সি, তাই না। দেখো আমরা আপাতত হচ্ছে কি কটা করলাম, 25টা করলাম, 22টা করলাম। 22টা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কি দেখলে তোমরা, ভালো না খারাপ, 22টা কোশ্চেনই কিন্তু হচ্ছে কি পরীক্ষার উপযোগী, তাই তো। চলো কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ এ বায়োস্ফিয়ার রিজার্ভ। কোনটা দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের ফাংশন নয়। বলছে দেখো যে তোমার হচ্ছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, এটা ঠিক আছে, রেস্টোরেশন অফ দ্য এক্সটিংক্ট স্পিসিস, সায়েন্টিফিক রিসার্চ এডুকেশন, ঠিক আছে, সাস্টেন, তাহলে এটাই হবে না, কারণ এটা এক্সিটু কনজারভেশনের ক্ষেত্রে আমরা উদ্দেশ্য হিসাবে বলে থাকি। প্রণব বাবা ডি বলছো কেন, ডি বলছো কেন, নট বলেছে বায়োস্ফিয়ার রিজার্ভের সম্বন্ধে, তুমি ডি বলছো কেন, সৌরভ ডি বলছে। দেখো দেখো নেক্সট, এবার বলছে কোশ্চেন নাম্বার 24, হুইচ স্পিসিস is at the apex of the forest food chain and is a flagship species for Indian wildlife conservation। ভালো করে শোন, বলছে ভারতীয় বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণের ফ্ল্যাগশিপ প্রজাতি এবং অরণ্য খাদ্য শৃঙ্খলের শীর্ষে অবস্থানকারী প্রজাতি কোনটি, তাহলে কি হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। কেউ সুন্দরবন ঘুরতে গেছো, কেউ সুন্দরবন ঘুরতে গেছো, বা সুন্দরবন কার বাড়ি, এখানে যারা ক্লাস করছো সুন্দরবন কার বাড়ি, কে আছো, এই যে বাপ্পাদিত্যর বাড়ি সুন্দরবনে, তাহলে বাপ্পাদিত্যর সঙ্গে কন্ট্যাক্ট করে চলে যাবে, ঠিক আছে, ও হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগারটাকে দেখিয়ে দেবে। সুন্দরবন বাড়ি হচ্ছে বাপ্পাদিত্য, তোমরা তার সাথে যোগাযোগ করে চলে যাবে, ও দেখিয়ে দেবে, ঠিক আছে। বাপ্পাদিত্য একদম পুরো কাছে নাকি, একদম কাছে নাকি দূরে, একদম কাছে নাকি দূরে, খুবই কাছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে ফোন করছি, ক্লাস নিচ্ছি, তাহলে খুবই কাছে, তাহলে তাই তো, খুবই কাছে। চলে দেখো নেক্সট, বাপ্পাদি তো আর রিপ্লাই দিচ্ছে না, বলছে রিপ্লাই দিলেই সবাই চলে আসবে, তাই না, বাপ্পা বলছে যে রিপ্লাই দিলেই হচ্ছে সবাই চলে আসবে, সমস্যায় পড়ে যাবে, তাই না। ঠিক আছে, তাহলে বাপ্পা তোমার সাথে আমি পরে যোগাযোগ করছি। হ্যাঁ আচ্ছা বাপ্পা, তুমি হচ্ছে কি ওই কি বলে, তুমি কি মানে খুব কাছাকাছি হচ্ছে কি তোমার রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো, মাঝে মাঝে যে বেরিয়ে আসে,
চলো দেখো দেখো এবার বলছে দেখো ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং টাইগার রিজার্ভ ইজ পার্ট অফ দ্য সুন্দরবনস বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং টাইগার রিজার্ভস ইজ পার্ট অফ দ্য সুন্দরবনস বায়োস্ফিয়ার রিজার্ভ। কি বলছে দেখো অপশানে বলছে যে বন্দিপুর, করবেট, সুন্দরবন নাকি কানহা, তাহলে কি হবে? সুন্দরবন হবে। চলো নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং সেঞ্চুরিজ ইজ স্পেশালি নন দ্য কনজারভেশন অফ দ্য এশিয়াটিক লায়ন। তোমরা জানো এশিয়াটিক লায়ন আমরা গির ফরেস্ট সেঞ্চুরি কোথায় রয়েছে? গুজরাটে, তাই তো? গুজরাট তাই তো? গুজরাটে রয়েছে। তাহলে গির ফরেস্ট সেঞ্চুরি যেখানে হচ্ছে কি আমরা কি করি না ওই এশিয়াটিক সিংহটাকে আমরা কনজার্ভ করি। চলো কোশ্চেন নাম্বার 27 হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ সেকেন্ডারি সাকসেশন। সেকেন্ডারি সাকসেশন কি হবে? ফরমেশন অফ নিউ আইল্যান্ডস বাই ভলকানিক ইরাপশন, colonization of the plants by on a bare rock, regulation regrowth of the forest after forest fire. তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 28 ইন হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ ইজ দ্য টাইগার লিস্টেড বাই IUCN। ঠিক আছে, ইন হুইচ অফ দ্য ফলোইং ক্যাটাগরিজ ইজ দ্য টাইগার লিস্টেড বাই IUCN? এক্সটিন্ক্ট, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড আর হচ্ছে ভালনারেবল। কি হবে? এটা তোমরা এন্ডেঞ্জার্ডই করো, ঠিক আছে? এটা এন্ডেঞ্জার্ডই হবে অ্যাকর্ডিং টু IUCN। টাইগারকে হচ্ছে কি এন্ডেঞ্জার্ডে রাখা হয়েছে, ঠিক আছে? চলো এবার বলছি দেখো হুইচ গ্যাস ইজ মেনলি রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস। এটা হচ্ছে তোমরা জানো যে কার্বন ডাইঅক্সাইড। চলো এবার বলছে ইকোলজিক্যাল নিডস অফ এ স্পিসিস রেফার্স টু। ইকোলজিক্যাল নিডস আমরা কি বুঝলাম তাহলে? রোল অ্যান্ড পজিশন অফ এন ইকোসিস্টেম, ঠিক আছে? অপশন সি। চলো এবার বলছে দ্য টার্ম ডেসক্রাইব দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস পার ইউনিট এরিয়া ইজ ইন এ পপুলেশন। তাহলে তখন তাকে আমরা কি বলি? পপুলেশন ডেন্সিটি বলি, পপুলেশন ডেন্সিটি বলি। চলো এবার বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন ইন সিটু মেথড অফ দ্য বায়োডাইভার্সিটি কনজারভেশন। তাহলে বায়োডাইভার্সিটি কনজারভেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ইন সিটু বলেছে। ইন সিটু মানে কি হয়ে যাবে? তোমরা জানো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। চলো এবার বলছে হুইচ স্পিসিস কনসেপ্ট কনসিডার দ্য রোল অফ দ্য স্পিসিস ইন এন ইকোসিস্টেম। হুইচ স্পিসিস কনসেপ্ট কনসিডার দ্য রোল অফ স্পিসিস ইন এন ইকোসিস্টেম। তাহলে কি হবে? এটা ইকোলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, ঠিক আছে? অপশন বি। চলো এবার দেখো হুইচ প্রসেস হেল্পস মেনটেন দ্য স্টেবিলিটি অফ এন ইকোসিস্টেম আফটার ডিস্টারবেন্স। অপরাজিতা তোমার বান্ধবী কই? অপরাজিতা তোমার বান্ধবী কই গো? ঘুমোচ্ছে নাকি? দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে উত্তর হয়ে যাবে কি? ইকোলজিক্যাল সাকসেশন। চলো এবার দেখো, এবার বলছে দেখো তোমার হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ মিসম্যাচড। বলছে কাজিরাঙ্গা রাইনোসরস, জিম করবেট টাইগার রিজার্ভ, তারপর বলছে দেখো কেওলাডো ওয়েটল্যান্ড বার্ডস, আর গির বলছে এলিফ্যান্ট কনজারভেশন। তাহলে কোনটা হচ্ছে কি? বলছে মিসম্যাচড। তাহলে দেখতে পাচ্ছ গির একটু আগে তোমরা দেখলে এশিয়াটিক লায়ন, তাই তো? তাহলে এটাই হচ্ছে কি বাকিগুলো ম্যাচ করা আছে। জিম করবে টাইগার রিজার্ভ, কাজিরাঙ্গা আছে রাইনোসরস, তাই না? তাহলে অপশন হচ্ছে কি ডি এরটা। চলো এবার বলছে হুইচ অফ দ্য ইজ দ্য মেজর এম অফ প্রজেক্ট টাইগার লঞ্চড ইন ইন্ডিয়া 1973। তাহলে এই টাইগার প্রজেক্টটা লঞ্চ করার পিছনে কারণ কি ছিল? একদম, তাহলে কনজার্ভ টাইগার পপুলেশনস এন্ড দেয়ার হ্যাবিটাটস। অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 37 হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রামসার সাইট ইন ইন্ডিয়া। চিল্কা, তারপর হচ্ছে তোমার লোকটাক, উলার নাকি নাইনি, কোনটা নয়? ইয়েস, অপশন ডি। চলো দেখো নেক্সট চিল্কা কে গেছো? চিল্কা কোথায় আছে গো? চিল্কা কোথায় আছে? চিল্কা কোথায়? ওড়িশাতে, তাই তো? কে গেছো ঘুরতে? কেউ গেছো দেখতে গেছো চিল্কা? তোমরা মোটামুটি সব জায়গায় ঘুরে চলে এসছো কি? তোমরা সব জায়গায় ঘুরে চলে এসছো। চলো এবার কি বলছে দেখো, এবার কোশ্চেন নাম্বার 38 বলছে ক্যারিং ক্যাপাসিটি of an environment
ডিপেন্ডস অন ড্যাশ, ক্যারিং ক্যাপাসিটি কিসের উপর ডিপেন্ড করে? বায়োটিক ফ্যাক্টরস অনলি, অ্যাবায়োটিক ফ্যাক্টরস অনলি, বায়োটিক বোথ বায়োটিক অ্যাবায়োটিক ফ্যাক্টরস, নাকি জেনেটিক ভেরিয়েশন? একদম, তাহলে কি হবে উত্তর? অপশন সি হবে। চলো কোশ্চেন নাম্বার 39 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ বায়োডাইভার্সিটি হটস্পট ইন ইন্ডিয়া? এ বি তো নেই, তাহলে কি হবে এখানে? সি, এই যে তোমার অপশন সি এরটা করে দাও, ইস্টার্ন হিমালয়, তাই না? ইস্টার্ন হিমালয়। চলো বলছে হুইচ ফ্যাক্টর ইজ নট ডাইরেক্টলি ইনভলভড ইন এনার্জি ফ্লো থ্রু ইকোসিস্টেম? তাহলে কি হবে? মিউটেশন। চলো কোশ্চেন নাম্বার 41 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্র্যাকটিসেস হেল্পস ইন মেনটেনিং বায়োডাইভার্সিটি? তাহলে কি হবে? এক্স টু কনজারভেশন। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর? কোনটা দেখো ডেনসিটি ডিপেন্ডেন্ট ফ্যাক্টর? তাহলে কি হবে এখানে? ফুড কম্পিটিশন। চলো এবার দেখো, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ? সবচেয়ে কোথায় বেশি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? তাহলে আমাদের মধ্যপ্রদেশ। হ্যাঁ, মধ্যপ্রদেশ। চলো এবার দেখো হোয়াট ইজ নেটালিটি ইন এন পপুলেশন? নেটালিটি মানে কি? তোমার হচ্ছে কি বার্থ রেট। আচ্ছা এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারিজ ইজ লোকেটেড ইন দ্য ডেজার্ট ইকোসিস্টেম? কি হবে? ডেজার্টে কোথায় থাকে? এটা তোমরা অপশন সি এরটাই করো। হ্যাঁ, এটা সি এরটাই করো, ঠিক আছে? অপশন সি। চলো এবার দেখো, এবার বলছি কোশ্চেন নাম্বার 46 হোয়াট ডাজ রেড ডাটা বুক প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট? রেড ডাটা বুক কি ইনফরমেশন দেয়? একদম এন্ডেঞ্জার্ড এন্ড থ্রেটেন্ড স্পিসিস, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 47 হুইচ অফ দ্য ফলোইং ইজ এ থ্রেড অফ বায়োডাইভার্সিটি? কোনটা থ্রেড? দেখো কি কি বলেছে, বলছে দেখো এফরেস্টেশন, ডিফরেস্টেশন, ক্রপ রোটেশন আর অর্গানিক ফার্মিং। তাহলে কি হবে? ডিফরেস্টেশন হবে। চলো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ স্পিসিস উইথ এ ন্যারো ইকোলজিক্যাল নিচ? স্পিসিস যেটা ন্যারো ইকোলজিক্যাল নিচ, স্পেশালাইজ নিচ বলছে, তাহলে কি হবে? একদম একদম অপশন সি এরটা হবে। চলো কোশ্চেন নাম্বার 49 হুইচ জোন অফ এ বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ স্ট্রিক্টলি প্রোটেক্টেড ফর দ্য পারপাস অফ দ্য ইকোসিস্টেম কনজারভেশন এন্ড রিসার্চ? তাহলে কি হবে? কোর জোন করে দাও, ঠিক আছে? চলো এবার দেখো, এবার বলছে দেখো হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পাবলিশেস দ্য রেড লিস্ট অফ দ্য থ্রেটেন্ড স্পিসিস? তাহলে কি হবে? IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস, তাই না? অপশন সি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন, একদম নেচার এন্ড ন্যাচারাল রিসোর্সেস, একদম। চলো তাহলে আপাতত হচ্ছে কি আমরা কোশ্চেন অ্যান্সার যা ছিল সব প্র্যাকটিস করে নিলাম, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার যা ছিল প্র্যাকটিস করে নিলাম। না, এটা 49 এর বিএডটা ঠিক আছে বাবা, 49 এর বিএডটা ঠিক আছে। এখানে যেহেতু বলেছে যে যে কনজারভেশন, ঠিক আছে, স্ট্রিক্টলি প্রোটেক্টেড বলেছে না, স্ট্রিক্টলি প্রোটেক্টেড থাকে কোনটা? এই কোর জোনটা থাকে, ঠিক আছে? অপশন সি এরটা ঠিক আছে, সি এরটা ঠিক আছে, বি নয় বাবা, সি এরটা ঠিক আছে, স্ট্রিক্টলি প্রোটেক্টেড, ঠিক আছে? চলো তাহলে আপাতত হচ্ছে কি তাহলে আমাদের হয়ে গেল, ঠিক আছে? বলেছিলাম না প্রায় 12টা বাজবে, তো ওতে হচ্ছে কি এতটাই আজকে থাক। তো মাঝখানে তো আমরা কোনোভাবেই টাইম লস করিনি, পুরোটা টানাই আমরা পড়েছি, ঠিক আছে? তো তোমাদের মোটামুটি এটা ভালো করে পড়বে। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে,
ইকোলজি এবং ওয়াইল্ড লাইফ থেকে কোশ্চেন আসে, ভালো করে পড়বে তোমরা, ঠিক আছে? চলো তাহলে এতটাই থাক।